সুধীমণ্ডলী, আমরা আমাদের 12তম পর্ব শুরু করছি টাইম পাসে। আমাদের এই টাইম পাসের পরিকল্পনা ও পরিচালক ডক্টর আব্দুল তুষার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আজকে এই 12তম পর্বের যে বিষয়বস্তুটি আমরা ঠিক করেছি সেটি হলো আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু কিছুই জানি না। আমরা জানি যে করোনা আমাদের দেশে বাড়ছে। আমরা কঠোর লকডাউন থেকে শিথিল লকডাউনে এসেছি, যেহেতু জীবিকা একটি প্রধান বিষয়। সেই জন্য আমরা শিথিল লকডাউনে এসে এখন আমরা মূর্খ সূক্ষ্ম মানুষ হয়ে থাকাটাই শ্রেয়। কারণ অন্যান্য দেশে করোনার সময় নেতৃত্বে যাদেরকে আনা হয়েছে তারা হলো এই বিষয়ে যারা অভিজ্ঞ, মূলত পাবলিক হেলথ স্পেশালিস্ট যারা, তারাই সারা বিশ্বের বিভিন্ন দেশে পলিসি লেভেলে ডিসিশন মেকিং প্রসেসে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমাদের দেশেও সরকারকে সহযোগিতা করার জন্য একটি জাতীয় টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। যদিও আমরা জানি যে জাতীয় টেকনিক্যাল কমিটি যে সমস্ত সিদ্ধান্ত দেয় তা বেশিরভাগ ক্ষেত্রেই গ্রহণযোগ্যতা পায় না। কি কারণে সেটা আমাদের জাতীয় টেকনিক্যাল কমিটিও জানেন না যে কেন সেটা গ্রহণযোগ্যতা পায় না এবং তারা ইমপ্লিমেন্ট হয় না। তবে আমরা দেখেছি যে টেকনিক্যাল কমিটি যে সিদ্ধান্তগুলো দিয়েছে, আমরা সাধুবাদ জানাতে চাই টেকনিক্যাল কমিটিকে যে তাদের বেশিরভাগ ক্ষেত্রে সিদ্ধান্তগুলো সঠিক ছিল, কিন্তু সিদ্ধান্ত মানা হয়নি। সাধারণ জনগণ যেরকম মানেননি, ঠিক সেইভাবে যারা উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেন তারাও বিভিন্ন কারণে সেই সিদ্ধান্তগুলো ইমপ্লিমেন্টেশন করেনি। তুষার ভাই, এই বাস্তবিক অবস্থায় জাতীয় টেকনিক্যাল কমিটির কি বর্তমান অবস্থা, যে তাদের মুখ্য সূক্ষ্ম অবস্থায় তারা পড়লো কিনা, সেটি আপনার মুখ থেকে শুনতে চাই। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ কিছুই জানি না, এটা আসলে এক ধরনের অজুহাত। মূলত তারাই অজুহাতটা দেন যারা আসলে জানেন এবং জেনে শুনে উল্টাপাল্টা কাজ করেছেন এবং তারপর বলেন যে আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কিছুই জানি। আপনি তো যদি জানেনই আপনি মুখ্য সূক্ষ্ম, তাহলে আপনি আর কথা বলেন কেন? আর যদি জানেনই যে আপনি জানেন না, তাহলে আপনি ডিসিশন নিতে জানবেন। তো ব্যাপারটা হচ্ছে এইরকম। ফলে যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি বলেন যে আমি মুখ্য সূক্ষ্ম মানুষ কিছুই জানি না, যদি কোনো প্রাপ্তবয়স্ক মানুষ বলেন যে আমি মুখ্য সূক্ষ্ম মানুষ কিছুই জানি না, যদি কোনো শিক্ষিত মানুষ বলেন যে আমি মুখ্য সূক্ষ্ম মানুষ কিছুই জানি না, তাহলে হয় তিনি তার সঠিক যে মানসিক অবস্থা সেখানে নাই, অথবা তিনি মিথ্যা কথা বলছেন। এর যে কোনো একটা হবে। কেননা করোনা নিয়ে কিছুই জানি না এটা এখন আর কেউ বলতে পারবে না। এর কারণ হচ্ছে যে করোনা যে একটি রোগ এবং এটি যে আছে এটা এখন পৃথিবীর প্রায় সকলেই জানে। এটা এই জন্য জানে যে নিজে বেঁচে থাকলেও সে কারো না কারো মৃত্যু দেখতে পেয়েছে। একটি মহামারীতে এত সংখ্যক লোকের মৃত্যু নিকট অতীতে আমাদের পৃথিবীতে ঘটে নাই, এবং একটি মহামারীর বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষ একসঙ্গে লড়াই করে নাই। মহামারী এসেছে এর আগে পৃথিবীতে, কিন্তু সেটি এসেছে স্পোরাডিক অবস্থায়, সেটি এসেছে জিওগ্রাফিক্যাল বাউন্ডারির ভিতরে। ইউরোপে যখন প্লেগ এসেছে তখন এশিয়াতে আসে নাই, এশিয়াতে যখন প্লেগ এসেছে তখন ইউরোপে থাকে নাই। এবং একইভাবে আপনি যদি কলেরার কথা চিন্তা করেন, সেটা কিন্তু যতটা না এশিয়ান ততটা ইউরোপিয়ান না। কলেরা মহামারী হয়েছে, কিন্তু গুটি বসন্ত মহামারী সবচেয়ে বেশি আক্রান্ত করেছিল অতীতকালে, এখন যেটাকে আমরা আমেরিকা বলি, সেই নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকাকে। কিন্তু সেই গুটি বসন্ত আমাদের এখানেও ছিল, কিন্তু এইভাবে মহামারী হয়ে কিন্তু সারা পৃথিবীকে একসঙ্গে আক্রমণ করেনি। মহামারী আসতো যেত। এইবার যেটা হয়েছে প্যান্ডেমিক, অর্থাৎ বিশ্বমারী বা বৈশ্বিক মহামারী বা অতিমারী যেটাকে বলা হচ্ছে, এটা কিন্তু খুব নিকট অতীতের ব্যাপার না। ফলে আজকে যদি কেউ বলেন যে করোনা আছে আমি জানি না, এটা ভুল। তার মানে করোনা আছে। যদি জানেন আপনি করোনা আছে এবং এটাতে মানুষ মারা যায়, তাহলে আপনি নিশ্চিতভাবে জানবেন যে মানুষ এটাও জানে যে কি করলে মানুষ বেঁচে থাকে। কারণ মানুষের এটা হচ্ছে একটা সাধারণ প্রবৃত্তি যে কাউকে মরতে দেখলে সে কিভাবে মরলো জিজ্ঞেস করে। আপনাকে আমি একটা পুরোনো কৌতুক মনে করিয়ে দিই যে এক লোক গাছের নিচে মরে পড়ে আছে, তো দুইজন যাচ্ছে পাশে দিয়ে,
তো একজন বলছে যে কি করে মরলো, আরেকজন বলছে সাপে কামড় দিয়েছে, বলে কোথায় কামড় দিয়েছে, বলে কপালে কামড় দিয়েছে। তখন যে প্রশ্ন করেছিল সে বলছে যাক বাবা, চোখ দুটো বেঁচে গেছে। তো যে কিনা এটা বুঝে না যে কপালে কামড় দিলে চোখ বেঁচে যাওয়ার কিছু নাই, মানুষ মরে গেলে, সে কিন্তু এটা বুঝে যে কেন মরেছে এই প্রশ্নটা করতে। অর্থাৎ যেহেতু মারা যাচ্ছে মানুষ, তাহলে নিশ্চয়ই আপনি প্রশ্ন করছেন, এবং প্রশ্ন করলে আপনি জানেনও যে কি করলে মরে এবং কি করলে বাঁচে। এই যে মাস্ক পরতে হবে, এটা কিন্তু না জানার কোনো কারণ নাই, কারণ আপনি না পড়লেও আপনি অন্তত আরো 10 জন লোককে দেখেছেন যারা মাস্ক পরেছে, এবং আপনারা যদি 100 জন হন, 1000 জন হন, আপনারা 10 জন মিলে অন্তত একজনকে, 100 জন মিলে একজনকে দেখেছেন মাস্ক পরে ঘুরছে। ফলে মাস্ক যে পড়তে হয় এটা জানে সবাই। এটাও সবাই জানে যে হাত পরিষ্কার রাখতে হয়, হাত ধুতে হয়, স্যানিটাইজ করতে হয়। এটাও জানে যে দূরে দূরে বসতে হয়, এটাও জানে যে মানুষে মানুষের দূরত্ব বজায় রাখতে হবে। তাহলে জানে নাটা কি? এটা কিন্তু কোনো উত্তর নয়। আপনি লক্ষ্য করলে দেখবেন এই মহামারীর শুরু থেকে আমরা শুরু করেছি একটা খুবই কুতর্ক, সেটা হচ্ছে জীবিকার কি হবে, জীবনের কি হবে। জীবিত মানুষের জন্য জীবিকার প্রয়োজন, মৃত মানুষের জন্য তো জীবিকার প্রয়োজন নাই। একটি মহামারী চলছে, সেই অবস্থায় কিন্তু রাষ্ট্রের এবং সমাজের অনেক দায়িত্ব আছে। আপনি যদি বন্যা হলে মানুষের জন্য চিরামুড়ি প্যাকেট করে নিয়ে যেতে পারেন, আপনি যদি ভূমিকম্প হলে সেখানে সাহায্য নিয়ে যেতে পারেন, তাহলে সারা দেশের মানুষ মহামারীতে আক্রান্ত, সেখানে দরিদ্রদের খাদ্যের ব্যবস্থা করেই লকডাউন করতে হবে। এটাই হওয়া উচিত ছিল সঠিক পদ্ধতি। সেটা না করে আমরা কি করেছি, আমরা কি করেছি সেটা জানি, ফলে মুখ্য সূক্ষ্ম মানুষ কিছুই জানি না, এটা কেউ বলতে পারবে না। এমনকি মুখ্য সূক্ষ্মরাও করোনা সম্পর্কে জানে। এখন তো দায়িত্বের ক্ষেত্রে তো এই বিষয়টা আমরা খেয়াল করছি যে তার করোনা চিকিৎসার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়, কিন্তু করোনা ঠেকানোর দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের না। এই স্টেটমেন্ট তো আমরা জানতে পারলাম, তাহলে সবাই করোনা ঠেকানোর দায়িত্ব কার? এই প্রশ্নটা আসলে একটু জটিল। করোনা ঠেকানোর দায়িত্ব আসলে কার না, করোনা বা মহামারী, যে কোনো মহামারী যা একই সাথে গোটা জাতিকে আক্রান্ত করে বা আক্রমণের মুখোমুখি করে, এটি ঠেকানোর দায়িত্ব গোটা জাতির, রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্রের পক্ষ হয়ে কোনো একটি মন্ত্রণালয় বা কোনো একটি বিভাগ বা কোনো একটি দল মূল দায়িত্বটি পালন করে, অর্থাৎ নেতৃত্ব দেয়। এখন অবশ্যই আপনি বলতে পারেন যে এটা তো একটা টিম ওয়ার্ক, এটা আমার একার দায়িত্ব না, কিন্তু একার দায়িত্ব না বলা আর আমার দায়িত্ব না এটা বলার মধ্যে অনেক তফাৎ আছে। করোনা ঠেকানোর দায়িত্ব অবশ্যই সকলের, কিন্তু এই দায়িত্বটির মূল জায়গাটিতে বা নেতৃত্বের জায়গায় থাকবার কথা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য বিভাগেরই। আপনি যদি বাংলাদেশের মহামারী আইন পড়েন তাহলে কিন্তু আপনি এই বিষয়ে জানতে পারবেন। এবং রাষ্ট্রের একটি একটা ভুল ধারণা যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব চিকিৎসা, যদি তাই হয়ে থাকে তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয় টিকা দেয় কেন? টিকা তো চিকিৎসা না, তাই না? জি। তো এটা বললে তো হবে না, যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে চিকিৎসা করা। চিকিৎসা স্বাস্থ্যের কেবলমাত্র একটি অংশ, আপনি রোগীদেরকে চিকিৎসা দেবেন। স্বাস্থ্যের যে সংজ্ঞা, প্রতি বছর স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করে এপ্রিলের 7 তারিখে। সেই যে স্বাস্থ্য দিবস এবং স্বাস্থ্যের যে সংখ্যা, প্রতি বছর যে স্বাস্থ্য বিষয়ক উপপাদ্য থাকে, এইগুলি যে তারা যদি ঠিক মতো পড়তেন তাহলে জানতেন যে স্বাস্থ্যের সংজ্ঞার মধ্যে কিন্তু চিকিৎসা একটি সামান্য অংশ মাত্র। চিকিৎসা কিন্তু স্বাস্থ্যকে ডিনোট করে না, স্বাস্থ্য মানে কিন্তু চিকিৎসা নয়। এই ব্যাপারটি পরিষ্কারভাবে স্বাস্থ্যের সংজ্ঞায় বলা আছে, হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং। এখন আবার বলা হয়েছে ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল এন্ড স্পিরিচুয়াল ওয়েলবিং, and not merely the absence of any disease or infirmity। অর্থাৎ কি, যে আপনার রোগ নাই এটা মানেই স্বাস্থ্য নয়, আপনার কোনো দুর্বলতা বা কোনো বিকলাঙ্গতা বা কোনো ডিসেবিলিটি এটা নাই মানেই কি যে আপনি স্বাস্থ্যবান, তা কিন্তু নয়। ফলে এই বিষয়টি স্বাস্থ্যের সংজ্ঞার মধ্যেই বলা আছে। সেটাই যদি বলা থাকে তাহলে কি করে আপনি বলতে পারেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব শুধুমাত্র চিকিৎসা? এটা তো বলা যেতে পারে না, এটা সম্পূর্ণ ভুল। এবং আমাদের যে মহামারী সংক্রান্ত আইন রয়েছে 2018 সালের 61 নম্বর আইন, সেই আইনে পরিষ্কারভাবে বলা হয়েছে যে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবেলার জন্য এই আইনটি প্রণয়ন করা হয়েছে। এবং এই আইনের সংজ্ঞায় প্রথমেই সংজ্ঞায়িত করা হয়েছে যে অধিদপ্তর মানে হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর,
কমিটি মানে হচ্ছে ধারা 6 এর অধীনে উপদেষ্টা কমিটি এবং ক্ষমতাপ্রাপ্ত কে এবং মহাপরিচালক হচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তো সংক্রামক রোগ প্রতিরোধের দায়িত্ব তার মানে কার? তার মানে হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের। স্বাস্থ্য অধিদপ্তর কার অধীনে কাজ করে? স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এবং এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তর সংক্রামক রোগ প্রতিরোধ করবে। এটার জন্য একটি আইন পর্যন্ত আছে, প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং নির্মূল আইন। অর্থাৎ সংক্রামক রোগ শুধু প্রতিরোধই করবে না, নিয়ন্ত্রণ করবে এবং নির্মূল করবে। এটার প্রথম লাইনে লেখা আছে, জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবেলা এবং স্বাস্থ্যগত ঝুঁকি হ্রাসকরণের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূলের উদ্দেশ্যে বিধান প্রণয়ন কল্পে প্রণীত আইন। তার মানে কি? তার মানে সচেতনতা বৃদ্ধির কাজটাও এই স্বাস্থ্য মন্ত্রণালয়েরই করবার কথা। সংক্রামক রোগ প্রতিরোধের জন্য আমরা কি করি, নিয়ন্ত্রণের জন্য আমরা কি করি, এর দায়িত্ব তাহলে কার? এবং এই যে এখানে অনেকগুলি রোগের কথা লেখা আছে, সেইখানে সংক্রামক রোগ অর্থে নিম্ন বর্ণিত রোগ সমূহ অন্তর্ভুক্ত হবে বলে অসংখ্য রোগ আছে। কিন্তু আইনটা যখন প্রণয়ন করা হয়েছিল তখন কিন্তু এই করোনা ছিল না, করোনা নাই, কিন্তু ঢতে লেখা আছে শ্বাসনালী, তার মানেই তো করোনা, শ্বাসনালীকে আক্রান্ত করে। মার্স সিওভিও লেখা আছে, তার মানে মার্সের যে করোনা ভাইরাস, এটাকেও এখানে লেখা আছে। তার মানে তো করোনা ভাইরাস নিয়ন্ত্রণের দায়িত্বটাও এই অধিদপ্তরেরই। এবং অধিদপ্তরের মধ্যে পরিষ্কার বলা আছে যে এই অধিদপ্তর সংক্রামক রোগ প্রতিরোধের জন্য কর্মকৌশল প্রণয়ন করবে, জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য আন্তর্জাতিক এবং বেসরকারি সংস্থার সহায়তা নিবে। তারপরে বলা আছে জরুরি অবস্থা মোকাবেলার জন্য নানা ধরনের কাজ করবে, সংক্রমিত এলাকাকে সংক্রমণ মুক্ত এলাকা থেকে পৃথকীকরণ মানে আইসোলেশন করবে, সংক্রমণ মুক্ত মানে ডিসইনফেক্ট করবে, এবং আরো এরকম অসংখ্য দায়িত্ব লেখা আছে, যার সবগুলি হচ্ছে সংক্রামক রোগ প্রতিরোধ করার জন্য। এবং উপদেষ্টা কমিটি যেটি তৈরি করা হবে, তার চেয়ারম্যান হচ্ছেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তার সচিব হচ্ছেন স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। এই দুইজন হচ্ছে এর পরের দুইজন, এবং তারপরে বিভিন্ন মন্ত্রণালয়কে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ একটি মাল্টি মিনিস্টারিয়াল কমিটি হবে বা মাল্টি মিনিস্ট্রিয়াল কমিটি হবে, যেখানে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা উপমন্ত্রী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, তিনি এটার চেয়ারম্যান হবেন। এবং এরপরে বিভিন্ন মন্ত্রণালয়ের লোকের কথা বলা হয়েছে। এখানে কিন্তু মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর আছেন, পরিচালক আইডিসিআর আছেন, পরিচালক রোগ নিয়ন্ত্রণ শাখা স্বাস্থ্য অধিদপ্তর আছেন, এবং স্বাস্থ্য বিভাগের অনন্য যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি আছেন। এতগুলি কথা আমি এই জন্য বললাম যে এত বড় একটা আইনে এই বিষয়গুলি থাকবার পরেও যদি কেউ বলেন, যেমন আপনি মাত্র বললেন যে এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব না, এটি একটি ভুল, সর্বৈব ভুল কথা। এটি অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, এবং স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু দায়িত্বই না, এই দায়িত্বটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে অন্যদের করবার কথা। তাহলে তো সবাই এই যে বর্তমান পরিস্থিতিতে যখন আমরা বলছি এটা আমার দায়িত্ব না, তার মানে তো একটা ডিসোল্ডারিং এর প্রশ্ন চলে আসছে। আবার যখন সাকসেস বা করোনা যখন একটু কমে যায়, তখন তো এটার সাকসেস যে যতটুকু, সেটা নিজেরই সবটুকু সাকসেস, আমার জন্য সাকসেস হলো, এই অ্যাটিটিউড বা বক্তব্য তো আমরা দেখতে পাই। এই বাস্তবিক অবস্থা থেকে জনগণ বা সাধারণ মানুষ, গ্রামের মানুষ কিছুদিন আগে যেটা মনে করতো যে করোনা আসলে গ্রামে পৌঁছায় না, এটা শহর ভিত্তিক একটা রোগ, সেখান থেকে তো এখন গ্রামে যখন এটা ছড়িয়ে পড়লো, তখন বলা হচ্ছে যে এদেরকে করোনা প্রিভেনশন করার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের। আপনার কথাটা খুবই লজিক্যাল যে এটা একটা সামগ্রিক টিম ওয়ার্কের কাজ, কিন্তু নেতৃত্ব তো কাউকে নিতে হয়, এবং সব দেশে দেখা যাচ্ছিল যে স্বাস্থ্য বিষয়ক যারা, তারা এটা নেতৃত্ব নিয়ে কাজ করছিল। এখন আমরা এই সময়ে ভ্যাকসিনের যে অবস্থাটা বাংলাদেশে দেখতে পাচ্ছি, সেই পার্সপেক্টিভ থেকে হয়তো আগামী বছর গিয়ে ভ্যাকসিন সরকার যেভাবে কথা বলছেন সেটি হয়তো
একটা টার্গেটে পৌঁছাতে পারে যদি ভ্যাকসিন অ্যাভেলেবল হয়। আপনার কাছে কি মনে হয় যে এপিডেমিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে আমরা আমেরিকার দিকে তাকালে দেখতে পাচ্ছি যে অনেক শহরে এখন যারা ডাবল ডোজ নিয়েছে তাদেরকে ভ্যাকসিন মাস্ক ছাড়া চলার অনুমতি দিয়েছে। আবার আজকে একটা খবর আসলো যে যে ডেল্টা ভেরিয়েন্ট সেটাতে আমেরিকার 12% এর মতন মানুষ এফেক্টেড হয়েছে ভ্যাকসিন নেওয়ার পরে। এই ব্যাপারে আপনার পাবলিক হেলথের আপনার অভিজ্ঞতা থেকে বাংলাদেশে ভ্যাকসিন নিতে যে কাল বিলম্ব যেটা হচ্ছে, সেটি গিয়ে কি আবার নতুন কোনো ভেরিয়েন্ট আসতে পারে বা এই ভ্যাকসিনের কার্যকারিতা কতটুকু সেই সময় হতে পারে বলে আপনি মনে করেন? লম্বা হয়ে গেছে প্রশ্নটা। আমি প্রথম অংশটার কথা বলি। প্রথম হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে মানে এতই লম্বা হয়েছে যে আমি এই প্রশ্নের প্রথম অংশ আমি ভুলেই গেছি। তো যাই হোক, প্রথম অংশ ছিল যে আপনি বলছিলেন যে ক্রেডিট নেওয়ার বিষয়টা। তো আপনি যদি ক্রেডিট নেন যে ব্লুমবার্গ আপনাকে বলেছে যে আপনি করোনা নিয়ন্ত্রণে খুবই সফল হয়েছে, ভালো করে না বুঝেই যদি আপনি ঝাঁপিয়ে পড়েন যে ব্লুমবার্গ দারুণ বলেছে, তাহলে যে ঘটনাটা ঘটে সেটাই ঘটেছে। ব্লুমবার্গ যে কারণে আমাদেরকে নম্বর দিয়েছিল এটা ছিল হচ্ছে অর্থনৈতিক কারণে। ব্লুমবার্গ বলেছিল যে যারা ঘরবাড়ি সব খোলা রেখে দোকানপাট খোলা রেখেও করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছে তাদেরকে তারা এই নম্বর দিচ্ছে। কিন্তু মুশকিলটা কোথায় আমি আপনাকে বলি, ব্লুমবার্গের তালিকায় কিন্তু আমরা প্রথম 20 জনের মধ্যে ছিলাম একদম শেষের দিকে। কিন্তু প্রথম দিকে যারা ছিল তারা কিন্তু লকডাউন করেই করোনাকে নিয়ন্ত্রণ করেছে। তাদের যেহেতু জনসংখ্যা কম, অল্প কিছু লকডাউনের পরেই তারা করোনাকে নিয়ন্ত্রণ করে বর্ডার এবং সবকিছুকে কন্ট্রোল করে তারা করোনাকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে দিয়েছে। যেমন নিউজিল্যান্ড, সিঙ্গাপুর এরা কিন্তু এখনো ভালো আছে। আর শেষের দিকে আমরা টিকে গিয়েছিলাম এই জন্য যে আমাদের অনেক লোক, এত লোক যে আমাদের এখানে আমরা খুলে দিয়েছি এবং খুলে দেওয়ার পরে শতকরা হারে আমাদের সংক্রমণের পরিমাণটা কম দেখা গেছে। এবং যেটা ঘটেছে যে কোনো কারণেই হোক গত বছর আমাদের সংক্রমণের হার কম ছিল। মানুষ মাস্ক ব্যবহার করেছে বা এসবের জন্য না, আপনি নিশ্চয়ই জানেন যে একটা গবেষণা এসেছে যে অতি আর্দ্র আবহাওয়ায় করোনা একটু কম ছড়ায়। হয়তো সেই কারণে আমাদের এখানে করোনার বিস্তারটা কম হয়েছিল। আমাদের আসলে এই ব্যাপারে কোনো তথ্য জানা নাই যে কেন গত বছর আমাদের এখানে করোনার সংক্রমণ কম ছিল। কিন্তু যে কাজগুলি আমরা করেছি সেই কাজগুলি সবই ছিল করোনা রোগ ছড়িয়ে দেওয়ার পক্ষে। অর্থাৎ আমরা দোকানপাট সীমিতভাবে খোলা রেখেছি, সীমিত আকারে বাজার করতে দিয়েছি। আমরা রমজানের মধ্যে গত বছরও কিন্তু আপনার মনে আছে কিনা দোকান খুলে দিয়েছিলাম এবং দোকান খোলা রাখার প্রতি আমাদের খুবই একটি তীব্র একটা আমি দেখলাম যে খুবই একটি উৎসাহ। দোকান খুলে দিতে হবে, দোকান খুলে দিতে হবে, ঈদ মানে বাজার করতে দিতে হবে। ভালো কথা, অর্থনীতির চাকাকে চালু রাখবেন, কিন্তু অর্থনীতির চাকাকে চালু রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনেও কিন্তু এটা করা সম্ভব ছিল। স্বাস্থ্যবিধি না মেনে অর্থনীতির চাকা চালু রাখতে হবে এমন কোনো কথা নেই। লকডাউন দিবেন না, খুব ভালো কথা, তাহলে খুবই ফোর্সফুলি মাস্ক পরানো, ফ্রি মাস্ক বিতরণ করা, প্রত্যেক গার্মেন্টস এবং প্রত্যেক কলকারখানাতে যাতে শ্রমিকরা মাস্ক ঠিক মতো পায় সেটা চিন্তা করা, সেগুলো উচিত ছিল। কিন্তু আমরা দেখেছি শ্রমিক নেতা, শ্রমিক নেত্রী তারা এই ব্যাপারে কোনো সচেতনতা দেখান নাই। সরকারের কাছে এত দাবি দেওয়া তারা পেশ করতে পারেন, কিন্তু শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তার ব্যাপারে তাদের আমরা কোনো জোরালো আবেদন করতে দেখি নাই। পাশাপাশি মালিক পক্ষ থেকে আমরা বলতে শুনেছি গরিবের এক ধরনের শক্তি আছে, গরিবের ইমিউনিটি আছে। এইসব হাস্যকর কথাবার্তা যারা বলেছে, এই হাস্যকর কথাবার্তা বলার জন্য কিন্তু তাদের কোনো কোনো সামান্য সমালোচনা বা কোনো ধরনের একটা কোনো জরিমানাও দিতে হয় নাই। কিন্তু সংক্রামক রোগ প্রতিরোধ আইনে কিন্তু পরিষ্কার লেখা আছে যে যদি কেউ জ্ঞাত থাকা সত্ত্বেও অপর ব্যক্তিকে ঠিকমতো তথ্য না দেন এবং যদি ভুল তথ্য প্রদান করেন, ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা তথ্য দেন সংক্রামক রোগ সম্পর্কে, তাহলে এটা অপরাধ হিসেবে গণ্য হবে। 2 মাসের জেল হবে, 25,000 টাকা জরিমানা হবে। সেই হিসাবে কিন্তু অন্তত বাংলাদেশে 8-10 হাজার লোক খুঁজে পাওয়া যাবে যারা এই ভুল তথ্য রেগুলার দিয়েছে এবং এদের মধ্যে দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন। এদের সবার কাছ থেকে 25,000 টাকা করে যদি নেওয়া যেত তাহলেও কিন্তু অনেক লোককে এই খাবার এবং সহায়তা পৌঁছে দেওয়া যেত, অনেক দরিদ্র লোককে। তাদের জন্য লকডাউনের ব্যবস্থা করা যেত। তাদেরকে জেল না দিল, 25,000 টাকা জরিমানা করলেও অন্তত পক্ষে 25 থেকে 50 কোটি টাকা আদায় করা যেত। কারণ তারা দুনিয়ার ভুল কথা বলে গেছেন টেলিভিশনে এসে। এমনকি প্রতিথযশা ডাক্তার এসে বলেছেন সিদ্ধ ডিম খেলে করোনা হয়। এই কথা যিনি বলেছেন তার তো আসলে 25,000 টাকা জরিমানা মাস্ট। তো আপনি এখন এটা চিন্তা করেন, তো এটা চিন্তা করে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে করোনা নিয়ে
আমরা কি ধরনের ছেলে খেলা করেছি, এবং আমরা আবার দাবি করেছি ব্লুমবার্গ আমাদেরকে এটা দিয়েছে, এবং নিজে একজন এসে বলেছেন, নিজেই নিজেকে উনি ধন্যবাদ দিয়েছেন, এই ধন্যবাদ আমাকেও দিতে হবে বলে উনি নিজেকে ধন্যবাদ দিয়েছেন যে ব্লুমবার্গ যে আমাদেরকে এটা বলল। এবং ব্লুমবার্গ যেটা একটা উদ্ভট কথা বলেছে, এটা আমাদের কোনো মিডিয়া, কোনো স্বাস্থ্য সাংবাদিক ভালো করে এটা বুঝিয়ে বললেন না পর্যন্ত। এটা নিয়ে আমরা অল্প কয়েকজন লোক লিখেছি, আর সবাই বললেন যে আরে আমরা জিতে গেছি, আমরা পেরে গেছি। হাস্যকর, খুবই হাস্যকর। এবং এটা আমাদের ওই যে মুখ্য সূক্ষ্ম মানুষ কিছু জানি না ওই জিনিসের প্রতিফলন। তারা জেনে শুনে এই কাজটা করেছে, তারা মানুষকে উস্কিয়ে দিয়েছেন যে ব্লুমবার্গ বলেছে আমরা ছেড়ে গেছি, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা ভালো, আমরা কন্ট্রোল করে ফেলেছি। তারপরে আমরা কি করলাম, আমরা সমস্ত শৈলনিবাস, সমস্ত কক্সবাজার, কুয়াকাটা খুলে দিলাম, এবং দলে দলে, স্কুল কলেজ বন্ধ, কিন্তু দলে দলে লোকজন পরিবার সহ বেড়াতে যেতে শুরু করলো। আমি এর আগে একটা অনুষ্ঠানে আপনাদেরকে বলেছিলাম যে একজন বলেছেন যে আমি মরার আগে সেন্ট মার্টিন দেখবো না, আমারই পরিচিত একজন, এবং গায়ের জোরে সেন্ট মার্টিন চলে গেল। যাবেই, সে যেতেই হবে, মৃত্যুর আগে সে সেন্ট মার্টিন দেখে তারপরে মরবে। সেই জন্য করোনা ভাইরাস থাকুক আর না থাকুক, সেন্ট মার্টিনে তাকে যেতে হবে। মরে গেলে যে সেন্ট মার্টিনের সাথে তার দেখা হবে আকাশে, সেইটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, সেন্ট মার্টিন দ্বীপে তার যেতে হবে। এই হচ্ছে আমাদের অবস্থা। এবার দ্বিতীয় জায়গাটাতে আসি, আপনি দ্বিতীয় যে কথাগুলি বলেছেন সেটি হচ্ছে যে আপনি দ্বিতীয় অংশটা কি ছিল, যে ভ্যাকসিন। ভ্যাকসিন হচ্ছে রোগের প্রতিষেধক বা প্রতিরোধক, এটা কিন্তু রোগের চিকিৎসা না। ভ্যাকসিন দিলেও অসুখ হবে না, ব্যাপারটি তা নয়। বহু ভ্যাকসিন আছে যে ভ্যাকসিন রোগের তীব্রতাকে নিয়ন্ত্রণ করে কেবল, অর্থাৎ রোগটি হলে আপনার মৃত্যুকে ঠেকায়, অথবা তীব্রভাবে আক্রান্ত হওয়ার যে ঝুঁকি সেটিকে ঠেকায়। ভ্যাকসিন দেওয়ার পরও অধিকাংশ ভাইরাল ভ্যাকসিন বা ভাইরাসের টিকা যেগুলো, সেগুলোতে কিন্তু আপনার ওই অসুখটি হতে পারে, কিন্তু হলে সেটা মাইল্ড হবে, মডারেট হবে, সিভিয়ার হবে না। এবং এই যে ভ্যাকসিনটা আমরা শুরুতে দিয়েছিলাম অ্যাস্ট্রাজেনেকা, সেটির যে এফিকেসি সেটি 80%-এর মতো, 82%। ফলে এই ভ্যাকসিনটি 100টা টিকা দিলে 82 জনের ক্ষেত্রে সম্পূর্ণভাবে রোগ প্রতিরোধ করে, এবং বাকিদের ক্ষেত্রে রোগটা হলেও সেটি মারাত্মক হবে না, এটা নির্ধারণ করে। তারপরেও কিন্তু একজন দুজন সেখানে মৃত্যুবরণ করতে পারে যদি তাদের সিভিয়ার কোমরবিডিটি থাকে, অর্থাৎ একজন লোকের হার্ট কাজই করছে না এমন লোক টিকা নিয়েছেন, কিংবা একজন লোকের ফুসফুস খারাপ অবস্থায় আছে, তার পুরনো এমফাইসিমা, তার ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ আগে থেকে আছে, লাঙের অনেকখানি নষ্ট, কিংবা তার ক্রনিক অসুখ আছে, অ্যাজমা, যেটা তার লাংকে ক্ষতি করেছে। তো এইরকম যাদের আছে, বা যারা ইমিউনো কম্প্রোমাইজ, যাদের অন্য কোনো অসুখের কারণে বা অন্য কোনো ঔষধের কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম, এমন রোগীদের ক্ষেত্রে, এমন জায়গাতে টিকা নিলেও কিন্তু দু একজন মারা যেতে পারেন করোনা হলে। এইটিকে মাথায় রেখেই কিন্তু টিকাটা দিতে হবে। টিকা মানে 100% নিরাপত্তা নয়, টিকা মানে হচ্ছে মৃত্যুর বিরুদ্ধে একটি অবস্থান, যাতে করে আপনি টিকা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। টিকা তো মৃত্যুকে প্রতিরোধ করে এইভাবে নয় যে সকল মৃত্যুকে সে ঠেকিয়ে দিবে, টিকা অধিকাংশ লোকের মৃত্যুকে ঠেকিয়ে দেয়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং অধিকাংশ লোকের হসপিটালাইজেশনকে প্রিভেন্ট করে, যাতে হাসপাতালে যেতে না হয়। তার মানে মাইল্ড টু মডারেট রাখে, অসুখটাকে সিভিয়ার হতে দেয় না। এটা কিন্তু সকল টিকার ক্ষেত্রে, এবং এই জন্যই টিকা দিলেও দু একজনের অসুখটা হতে পারে, এটা হচ্ছে ব্যাখ্যা। আর দ্বিতীয় যেটি বলেছে যে বিভিন্ন ধরনের টিকা দেওয়া হচ্ছে, টিকা ঠিক মতো দেওয়া হচ্ছে না, টিকা দিয়ে মানুষ উল্টাপাল্টা কাজ করছে, এইখানে যেটি আপনি বলেছেন, এখানে একটি ছোট্ট ব্যাখ্যা আছে। আমেরিকাতে সেই সব শহরে বা সেই সব প্রদেশে মাস্ক পরা অনুমতি, মানে মাস্ক ছাড়া অনুমতি দেওয়া হয়েছে, মাস্ক পরাকে রহিত করার সুযোগ দেওয়া হয়েছে, যেসব জায়গাতে অন্তত পক্ষে 80% লোককে তারা টিকা দিয়ে ফেলতে পেরেছে। একটা পপুলেশনে বা জনসংখ্যা যদি আমরা 80% লোককে টিকা দিতে পারি, তখন কিন্তু আসলে মাস্ক না পড়লেও চলবে, এরকম একটি সিদ্ধান্ত পাবলিক হেলথের দৃষ্টিভঙ্গি থেকে দেওয়া সম্ভব। মুশকিল যেটা হয়েছে যে কেউ টিকা দিচ্ছে এবং কেউ টিকা দিচ্ছে না, এদের সবার শরীরেই যখন ভাইরাস প্রবেশ করছে, ভাইরাসের সঙ্গে কিন্তু অ্যান্টিবডি লড়াই করছে, এবং অ্যান্টিবডি লড়াইয়ের মধ্যে দিয়ে ভাইরাসের মিউটেশন হচ্ছে, এবং এই মিউটেশন নানান ধরনের মিউটেশন হচ্ছে। যারা ভ্যাকসিন দেন নাই তাদের শরীরেও মিউটেশন হচ্ছে, যারা ভ্যাকসিন দিয়েছেন তাদের শরীরেও মিউটেশন হচ্ছে। এখন যখন মিউটেশন হচ্ছে, এই মিউটেশন যত বেশি হবে, ততই ভাইরাসটি নিষ্ক্রিয় হওয়ার সম্ভাবনা অথবা সক্রিয় হওয়ার সম্ভাবনা দুটাই কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ এই মিউটেশনের মধ্যে দিয়ে ভাইরাসটি আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে একটা দুটো প্রজাতি,
অথবা এটি আস্তে আস্তে আরো তার যে ক্ষতিকর ক্ষমতা সেটি হারিয়ে ফেলতে পারে। এই পুরা ব্যাপারটা কিন্তু কাকতালীয়, দৈব চয়ন, এটা কিন্তু আমাদের কারো হাতে নাই, এটা র্যান্ডম। ফলে এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যেটি প্রতিকারের উপায় সেটি হচ্ছে যত দ্রুত সম্ভব সকলকে টিকা দিয়ে দেওয়া। যত বেশি আমরা টিকা দিতে পারবো ততই আমরা এই ভাইরাসের ক্ষতিকর মিউটেশনকে আটকে ফেলতে পারবো। এটাই হচ্ছে ব্যাখ্যা। এখন তুষার ভাই, আমরা ভ্যাকসিনটা যদি আমাদের দেশে যেভাবে হওয়ার কথা ছিল সেটি সম্পর্কে আপনার ধারণা কি? আমরা কি আগামী বছর এর মধ্যে ভ্যাকসিন কমপ্লিট করতে পারবো বলে আপনি মনে করেন? সবই নির্ভর করে ভ্যাকসিনের সহজলভ্যতা কিংবা ভ্যাকসিনের যে অ্যাভেলেবিলিটি বা প্রাপ্তি, এটার উপরে। তো ভ্যাকসিনের প্রাপ্যতা এবং ভ্যাকসিনের প্রাপ্তি এবং ভ্যাকসিনের সহজলভ্যতা, এই তিনটা যদি আমরা নিশ্চিত করতে পারি। আমরা কিন্তু এই শব্দগুলির তফাৎ বুঝি না। সহজলভ্যতা মানে হচ্ছে আপনি গেলেই কম দামে হোক বেশি দামে হোক আপনি পাবেন, এটা নয়। সহজলভ্যতা মানে হচ্ছে আপনি সহজে পাবেন এবং কম দামে পাবেন। আর অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে ভ্যাকসিনের প্রাপ্তি নিশ্চিত করা। এটা হচ্ছে দোকানে থাকবে, কোথাও থাকবে, টাকা দিলে ভ্যাকসিন পাওয়া যাবে, ফ্রিও পাওয়া যাবে। কোনটা যে কে কিভাবে পাবেন এটা নির্ভর করে তার ক্রয় ক্ষমতা এবং তার উপযুক্ততার উপরে। গরিব হয়তো ফ্রি পাবেন, বড় লোক পয়সা দিয়ে কিনবেন। ফলে বাজারে প্রচুর ভ্যাকসিন থাকলেও যদি দাম বেশি হয় তাহলে কিন্তু গরিব সেটা কিনতে পারবেন না। ফলে আমাদেরকে দুই ধরনের প্রাপ্যতায় নিশ্চিত করতে হবে। একটা হচ্ছে কম দামে অথবা ফ্রি ভ্যাকসিন, যেটা গরিবরা নিতে পারবেন, আর বড় লোকরা যা খুশি করেন এটা আমাদের কিছু আসে যায় না। ওনারা তো একসময় চিকিৎসা এই দেশে করতেন না, করোনার কারণে ইদানিং বাংলাদেশের ডাক্তারের চেহারা দেখছেন। একসময় তো বাংলাদেশের ডাক্তারদের চেহারা দেখতেই তারা রাজি ছিলেন না। তাদের কাছে বিদেশের নার্স, সুইপার, এদের চেহারা বাংলাদেশের ডাক্তারের চেয়ে ভালো লাগতো, তাই না? তো সেই সব লোক এবার বাধ্য হয়ে বাংলাদেশের ডাক্তারদের কাছে যাচ্ছেন এবং 2 বছর ধরে বেঁচে আছেন। কিন্তু এখন তাকে উচ্চবাচ্য করে না, কিন্তু এখন কিন্তু আর বলেন না যে সিঙ্গাপুরের ডাক্তার ভালো, বাংলাদেশেরটা খারাপ, কারণ বাংলাদেশেরটা তাকে 2 বছর চিকিৎসা দিয়ে ফেলেছে, যেতে পারে না। তো এই যে লোকগুলি, এরা যেখানে গিয়ে সেখানে খুশি টিকা নিক, এতে কারো কিছু আসে যায় না। আমি মোটেই ধনীদের ব্যাপারে চিন্তিত না। এরা যখনই সুযোগ পাবে তারা সেই সিঙ্গাপুরি টিকাই নিবে, তারা সেই হন্ডুরাসের টিকাই নিবে। হ্যাঁ, কিন্তু তারা বাংলাদেশটা নিবে না। এটা তাদের ও আভিজাত্যে ঘা লাগে। তারা, আমি একজনকে চিনতাম, মারা গেছেন। উনি এভিয়ান পানি দিয়ে হাত ধুতেন। হ্যাঁ, ওনার ড্রাইভার আমাকে একদিন হাত ধুয়ে দিচ্ছে, ঝট করে একটা এভিয়ানের বোতল বের করেছে। আমি বললাম করো কি করো কি, এভিয়ানের বোতল দিয়ে হাত ধোয়াচ্ছে। বলে আমার স্যার তো এভিয়ান দিয়ে হাত ধোয় স্যার, এটার কি অনেক দাম? আমি বললাম যে ছোট বোতলটার দামই তো 100 টাকার উপরে, 180 টাকা। বলে বলেন কি স্যার, আমিও তো এটা দিয়ে হাত ধুই। মানে ওনার ড্রাইভার এটা দিয়ে হাত ধোয়, দাম জানে না সেই জন্য। তো এই হচ্ছে অবস্থা, এবং এটা কিন্তু সত্যি ঘটনা। আমি লোকটার নাম বলছি না, উনি মোর বোন। হ্যাঁ, অনেক হাজার কোটি টাকা ঋণ রেখে মারা গেছেন। তো পাবলিকের পয়সা দিয়ে এভিয়ান দিয়ে তো হাত ধোয়া যায়, কোনো অসুবিধা নাই। তো আমি বড় লোকদের নিয়ে একদম চিন্তিত না। ওনারা ওনাদের মৃত্যুর জায়গা পর্যন্ত আগে থেকে ঠিক করে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, কিন্তু আমরা তো আর পারি না, আমরা তো অত বড় লোক না। দরিদ্রের জন্য ভ্যাকসিনের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে, বড় লোক যেখানে খুশি গিয়ে নেন। আরেকটা হচ্ছে ভ্যাকসিনের প্রাপ্তি নিশ্চিত করা, বাজারে ভ্যাকসিন থাকতে হবে, বিশেষ করে সস্তা ভ্যাকসিন। আর তৃতীয় হচ্ছে এই ভ্যাকসিন সবাইকে দিতে পারতে হবে, অর্থাৎ এটার যে পাওয়া, এটার যে ভ্যাকসিনেশনের যে বিস্তার, সেটা কিন্তু নিশ্চিত করতে হবে। অর্থাৎ ভ্যাকসিন শুধু থাকলেই হবে না, এটা যাতে মানুষ পায়। এই তিনটা যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে আমাদের কি করা উচিত? আমাদের প্রথমে করা উচিত আমাদের চাহিদা অনুযায়ী ভ্যাকসিন যাতে যথাসময়ে আসে সেটা নিশ্চিত করা। আমাদের 10 কোটি লোককে টিকা দিতে হবে, সেই টিকা কি এই বছরের মধ্যে পৌঁছাবে আমাদের বাংলাদেশে? যদি পৌঁছায় তাহলে খুবই ভালো, যদি না পৌঁছায় তাহলে তো আপনি চাইলেও এই টিকা সবাইকে দিতে পারছেন। যেমন আমরা শুনেছিলাম গত বছর যে এই বছর জুন মাসের মধ্যে আমরা 5 কোটি লোককে টিকা দিয়ে ফেলবো। কাজের মধ্যে কিন্তু আমরা এই বছর জুন মাসের মধ্যে আসলে সেটা পারি নাই। আমরা 1 কোটির কিছু বেশি, 1 কোটি 1 লাখ লোককে টিকা দিয়েছি, এটা দাবি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 1 কোটি 1,50,000 এই টিকা নাকি তারা দিয়েছে। তো তাই যদি হয় 5 কোটির জায়গায় আমরা 1 কোটিকে দিয়েছি প্রথম 6 মাসে, তাহলে পরের 6 মাসে যে পরিমাণ টিকা আমরা পাবো ওই পরিমাণ টিকাই আমরা দিতে পারবো। তাহলে কত পরিমাণ টিকা আমরা আগামী 6 মাসে পাবো, এই চিন্তাটা আমাদের করা উচিত। কিন্তু আমি দেখলাম যে টিকার চাইতে গরুর চিন্তা মানুষের এখন বেশি। মৃত্যুর আগে একবার কোরবানি দিয়ে দিবে, কিন্তু এটাই যে ওনার জীবনের শেষ কোরবানি কিনা এটা চিন্তা নাই আসলে। এবং এই যে আমাদের মাথার মধ্যে গরুর হাট খুলে দেওয়ার যে চিন্তা, এবং এই যে গরুর হাট খোলার জন্য যে অর্থনৈতিক চাকা ঘোরানোর জন্য যে গরু চলাচল নিশ্চিত করার যে একটি বিষয়, এবং এর জন্য যে 7 দিন মাঝখানে খুলে দেওয়া,
এবং খুলে দিয়ে আবার কারফিউর মতো আবার লকডাউন দেওয়া, এইটার আপনি যদি বৈজ্ঞানিক যুক্তি খোঁজেন, কোনো বৈজ্ঞানিক যুক্তি নাই, এটা একটা অর্থনৈতিক সিদ্ধান্ত। এবং এই অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে গিয়ে আমরা এই করোনার মহামারী সঠিক নিয়ন্ত্রণ করতে পারছি না। আপনাকে যে কোনো একটা আগে করতে হবে। আপনাকে হয় মেনে নিতে হবে যে করোনা ঠেকা দিয়ে গিয়ে আমি খানিকটা গরিব হব, কিন্তু সেটা তো আপনি বেঁচে থাকলে কাভার করতে পারবেন। অথবা আপনাকে ধরে নিতে হবে যে করোনা ঠেকাতে গিয়ে আমি গরিব না হয়েই করোনা ঠেকাবো, তাহলে আপনার কিছু লোক মৃত্যু মেনে নিতে হবে। এই মৃত্যুকে মেনে নিতে যদি হয় তাহলে সেটা ঠিক আছে, আমাদের কিছু বলার নেই। আসলে মৃত্যুকে যদি মেনে নিতে হয়, এটা যারা মেনে নিচ্ছেন তারা সেটা ব্যাখ্যা দিবেন। চিকিৎসক হিসেবে যেহেতু আমি পড়াশোনা করেছি চিকিৎসাবিদ্যায়, আমার শপথ বলে যে একটি মৃত্যু আমি চাই না। আমি চাই যে প্রতিটি জীবন যদি রক্ষা করার সামর্থ্য থাকে তাহলে সেটা বাঁচাতে হবে। এটাই হচ্ছে চিকিৎসাবিদদের শপথ। তো সেই শপথের অংশ হিসেবে আমি বলি যে কোনো বিবেচনায়, কোনো অর্থনৈতিক বা কোনো কিছুর বিবেচনায় মৃত্যু ঘটতে পারে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এক। দুই হচ্ছে, একটা ডাক্তার যদি আপনাকে বলেন যে টাকা না থাকলে আমরা রোগী দেখবো না, একজন ডাক্তার ধরেন বললেন, যে পুরো হাসপাতাল বললো যে টাকা না থাকলে রোগী নিব না, আপনি সমালোচনায় পাগল হয়ে ওঠেন না? তাহলে যদি তাই হয়, তাহলে কেউ যদি বলে যে টাকা ইনকাম করতে না পারলে আমাদের মহামারী ঠেকানোর দরকার নাই, আগে ইনকাম কর, ঘটনাটা তো একই। যে টাকা যদি আয় করতে না পারিস তাহলে মহামারীর থাকুক মহামারী, ব্যাপারটা তাই দাঁড়িয়ে যাচ্ছে না? যে তুই আয় করে মহামারী ঠেকা, আয় না করলে পারবি না। এইভাবে তো মহামারী ঠেকানো যায় না, বিশেষ করে করোনা মহামারী এইভাবে কোনোভাবেই ঠেকানো যায় না। ফলে টিকাই আমাদের একমাত্র উপায়। এখন টিকা এনে যদি আপনি 10 কোটি লোককে টিকা দিয়ে ফেলতে পারেন কমপক্ষে, তাহলে আমরা করোনাকে একটা জায়গাতে হয়তো কিছুদিনের জন্য আটকে রাখতে পারবো। কেননা বিশেষজ্ঞরা বলছেন যে এই টিকা বছর বছর নিতে হতে পারে। তো সবাই, এই যে আমরা করোনার ক্ষেত্রে টিকার যে বাস্তবিক অবস্থা এবার ঈদের জন্য এখন শিথিল করে দেওয়া হলো, আমরা এপিডেমিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে যদি ধরি যে আপনার 22 তারিখে যদি আবার সবাই ফিরে আসে, তাহলে 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ পরে করোনা একটা ম্যাসিভ আকার ধারণ করতে পারে। তার মানে হলো যে আমরা যদি হিসাবটা হয় এরকম যে জুলাইয়ের 22 তারিখে আবার সবাই ফিরে আসলো, দেন আমরা যদি 4 সপ্তাহ ধরি অগাস্টের 22, যে আমাদের হয়তো সেপ্টেম্বর 15-তে আবার একটা ম্যাসিভ নাম্বার অফ মানে এই বেড়ে ওঠার ব্যাপারটা আপনি অগাস্টের শেষ থেকে শুরু হবে বলে মনে করা যায়, এবং সেপ্টেম্বরের এটা বেড়ে যেতে পারে, এরকম একটি বিষয় ঘটতে পারে যদি করোনা বিস্তৃত হয় এই আসা যাওয়ার মধ্যে। যদি না হয় তাহলে হবে না, কিন্তু হওয়ার সম্ভাবনাই তো বেশি। আমরা তো রোজার ঈদের এবং রমজানে যে আমরা উল্টাপাল্টা করেছি সেটার ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেই সময়টা এখন তো দেখা যাচ্ছে যে ঢাকার বাইরে করোনাটা বেশি, লোকজন যদি এই ঈদের ছুটিতে বাড়িতে যায় তাহলে সেখান থেকে তারা ডেল্টা ভেরিয়েন্টটা ঢাকাতে বা অন্যান্য শহরগুলিতে যেখানে মানুষ অস্থায়ীভাবে বসবাস করে সেই জায়গাটা আবার বেড়ে যাবে। তাহলে আমার প্রশ্নটা হলো যে এই করোনা হয়ে মানুষ মারা যাবে, কিন্তু সায়েন্টিফিক্যালি তো হার্ড ইমিউনিটি গ্রো করার কথা। যেই মানুষটার করোনা হয়ে যাবে তার তো ইমিউনিটি গ্রো করার কথা। ভ্যাকসিন আবার দেওয়ার ক্ষেত্রে সেটা কি আমরা এইটার ব্যাখ্যাটা আপনি কি করবেন যে যদি মানুষের এইভাবে করোনা বেশি হতে থাকে তাহলে কি তার ইমিউনিটি গ্রো যদি করবে কি করবে না, এটা একটা প্রশ্ন। সেকেন্ড হলো যদি করে তাহলে ভ্যাকসিন দেওয়ার এখানে যথার্থতা কি? হার্ড ইমিউনিটি তো এটা নিয়ে অনেকবার কথা হয়েছে শামীম, এটা আসলে আর বলার কিছু নাই। হার্ড ইমিউনিটি তো করোনাতে হবে না কখনো, এটা সবাই এখন বলেছেন, সারা পৃথিবীর বিশেষজ্ঞরা বলেছেন কোনো ধরনের ইমিউনিটি ক্রিয়েট করা সম্ভব না। হার্ড ইমিউনিটি কি জিনিস? হার্ড ইমিউনিটি হচ্ছে একটা রোগ হলে যদি আপনার দীর্ঘমেয়াদে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, এমন রোগ হলে পরে হার্ড ইমিউনিটি তৈরি হয়। অথবা কোনো টিকা যদি থাকে যে টিকা আপনাকে লাইফ লং ইমিউনিটি দেয়, যেমন বসন্তের টিকা,
যেমন পোলিওর টিকা, লাইফ লং ইমিউনিটি দেয় এমন টিকা যদি থাকে, সেই টিকার কারণে আপনার হার্ড ইমিউনিটি তৈরি করা যেতে পারে। কিন্তু করোনাতে তো সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং সেটা হওয়া খুবই কঠিন, এবং যদি 2% মৃত্যুবরণ করতে হয়, হার্ড ইমিউনিটি আসতে গেলে 10 কোটি লোকের করোনা হইতে হবে। যেমন 10 কোটি লোককে আমরা ভ্যাকসিন দেওয়ার কথা বলছি, 10 কোটির বেশি, কিন্তু আসলে আমরা একটা বল পার্ক ফিগার বলছি, আসলে এটা 12 কোটির কাছাকাছি। তো এই যে 10-12 কোটি লোককে টিকা দিতে হবে, তাহলে 10-12 কোটি লোকের করোনা হইতে হবে। 10-12 কোটি লোকের করোনা হইতে হবে আবার কিভাবে? কাছাকাছি সময় হইতে হবে। আপনার করোনা হইলো বছরের শুরুতে, আমার হইলো শেষে, তাহলে আপনার ইমিউনিটি ডিসেম্বরে কমে যাবে, আর আমার ইমিউনিটি আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হবে। তাহলে আপনার তো ইমিউনিটি নাই, আমার হইলো, তো লাভ নাই তো কোনো। হার্ড ইমিউনিটি তৈরি করতে গেলে কি করতে হবে? 10-12 কোটি লোককে স্বল্প সময়ের মধ্যে ইনফেক্টেড হয়ে যেতে হবে। স্বল্প সময়ের মধ্যে যদি 10-12 কোটি লোক ইনফেক্টেড হয়, তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় চাপ সামলাতে পারবে না। যথাযথ চিকিৎসা দিলে পেলে করোনার মৃত্যু হার 2%, কিন্তু চিকিৎসা না পেলে কিন্তু এটার মৃত্যু হার অনেক বেশি। তো স্বাস্থ্য ব্যবস্থা 10 কোটি লোকের চাপ সামলাতে না পারলে তো 2-3 কোটি লোক মারা যাবে। এটা হাস্যকর কথা না? হার্ড ইমিউনিটি এটা কে বলে, কারা বলে? তাদের কাছে জিজ্ঞেস করা উচিত যে তাদের অঙ্কটা কি। তারাও নিশ্চয় একটা অঙ্ক করে বলে, যারা বলে তাদেরকে জিজ্ঞেস করা উচিত যে তাদের অঙ্কটা কি। আমার অঙ্কে কোনোদিন এটা মিলে না, বা আমাদের অঙ্কে মিলে না যে এটা হার্ড ইমিউনিটি সম্ভব। পৃথিবীর কোনো দেশ হার্ড ইমিউনিটি করতে পারে না। টিকা ছাড়া হার্ড ইমিউনিটি হবে না, এবং এই টিকা বছর বছর দিতে হইলে বছর বছর টিকা দিয়ে হার্ড ইমিউনিটি তৈরি করতে হবে। হার্ড ইমিউনিটি জিনিসটা হচ্ছে আপনাকে একটা দীর্ঘমেয়াদী ইমিউনিটি আপনার শরীরে থাকলেই কেবল, অনেক লোক একসাথে ইনফেক্টেড হয়ে যদি ন্যাচারাল ইমিউনিটি হয়, তাহলে আপনার হার্ড ইমিউনিটি হতে পারে। হার্ড ইমিউনিটি বসন্ত রোগে হয় নাই কেন? হার্ড ইমিউনিটি পোলিওতে হয় নাই কেন? হাজার হাজার বছর ধরে হইল না কেন? টিকা তো ছিল না, তাই না? পোলিও ভাইরাসের টিকা তো ছিল না, অতীতে কি গুটি বসন্তের টিকাও তো ছিল না। তো তখন এই হাজার হাজার বছর ধরে মানব জাতির 10,000 বছরের ইতিহাসে গুটি বসন্ত আর পোলিওর হার্ড ইমিউনিটি তৈরি হলো না কেন টিকা ছাড়া? এই জন্য আমি মাঝে মাঝে বলি যে উজবেকিস্তান এই অঞ্চল থেকে অনেক দূরে, কিন্তু উজবেকিস্তান এই শহরেই। তুষার ভাই, আপনার লাস্টের উজবেকিস্তান এই শহরে, আমি আপনার এখান থেকে একটু দ্বিমত করতে চাই, আপনি যদি মাইন্ড না করেন। আমার মনে হয় যে এই শহরে নেই, দেশে বললে বোধহয় জিনিসটা মোর এই শহরে কারণ হার্ড ইমিউনিটি নিয়ে যারা কথাবার্তা বলেন এরা তো বিশেষজ্ঞ লোকজন। গরিব লোক হার্ড ইমিউনিটি বুঝে নাকি? অশিক্ষিত লোক হার্ড ইমিউনিটি বুঝে নাকি? এইসব কথাবার্তা আলোচনা হয় শিক্ষিত লোকের মধ্যে, এবং সেই শিক্ষিত লোকদের অধিকাংশ মহাখালী এলাকায় ঘোরাফেরা করে। এখন কালকে আমরা লাস্ট আলোচনায় যেই জায়গাটা আলোচনা আমরা ছিলাম, যে সেটা হলো কমিউনিকেশন নিয়ে এবং বিভিন্ন নন কমিউনিকেবল ডিজিজের যে বাস্তবিক অবস্থা, সেটার পার্সপেক্টিভ থেকে আমরা প্রায়োরিটাইজ করা যাদের নন কমিউনিকেবল ডিজিজ আছে তাদেরকে ভ্যাকসিনেশন এবং অন্যান্য সাপোর্ট গুলি দেওয়ার ক্ষেত্রে। কিন্তু সরকার সেই জায়গাটা এখনো নন কমিউনিকেবল ডিজিজকে প্রায়োরিটাইজ করে ভ্যাকসিনেশন বা ইন্টারভেনশন প্ল্যান গুলো এখনো করেননি। আমি যেহেতু আপনি একটা লম্বা দীর্ঘ সময় হাইপারটেনশন সেন্টার চালিয়েছেন, হাইপারটেনশন রোগীদের নিয়ে কাজ করেছেন, এই ক্ষেত্রে আপনার বক্তব্যটা ভ্যাকসিনেশন এন্ড নন কমিউনিকেবল ডিজিজ আপনার কাছ থেকে শুনতে চাই। আসলে আপনি এই আলাদা আলাদা করে চিন্তা করলে আসলে দেখা যাবে বাংলাদেশের সব লোককে একই সাথেই আসলে এই টিকা দিতে হবে। এবং বাংলাদেশে মোট ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা কত? নিপোর্টের জরিপে বলেছে যে এটা 1,10,00,000, তার মানে 10%। আবার বাংলাদেশে হাইপার টেনশন রোগীর সংখ্যা কত? এটা একটা জরিপে বলা হয়েছে যে এটাও প্রায় 1 কোটির উপরে। তো তার মানে এই 1 কোটি আর এই 1 কোটি, 2 কোটির মধ্যে আবার অনেকে আছেন যারা একই সাথে ডায়াবেটিস এবং হাইপার টেনশন। তো ধরে নিলাম 1.5 কোটি লোক তো আছেই যাদের ডায়াবেটিস অথবা হাইপার টেনশন আছে, মানে হাই ব্লাড প্রেশার আছে। বাংলাদেশে অ্যাজমা রোগীর সংখ্যা কত? বাংলাদেশে বিভিন্ন ধরনের লাং ডিজিজ এর রোগীর সংখ্যা কত? হার্ট ডিজিজের সংখ্যা কত? আপনি যদি চিন্তা করেন তাহলে বাংলাদেশে অন্তত 3-3.5 কোটি লোককে শুধু কোমরবিডিটি হিসাব করে টিকা দিয়ে ফেলা উচিত। তো আমরা তো 3 কোটি টিকার চেহারা এখনো পর্যন্ত দেখিই নাই।
তো সেখানে আবার ফ্রন্ট লাইনার আছে, সেখানে ডাক্তার আছে, পুলিশ আছে যারা কম বয়সী, সেখানে নার্স আছে, হসপিটাল স্টাফ আছে যারা কম বয়সী। এখন আমরা আমাদের ছাত্র ছাত্রীদের যারা পড়ায় শিক্ষক, তাদেরকে টিকা দিতে পারি নাই, তো এখনো তাদেরকে আনতেই পারি নাই। এবং আপনার নিশ্চয়ই মনে আছে একটা দারুণ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছিল, প্রথম ধাপে কারা টিকা পাবেন, দ্বিতীয় ধাপে কারা টিকা পাবেন। এখন সব ধাপাধাপ নাই হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের বাংলা ভাষায় এই শব্দগুলি খুব ভালো। ফাট মানে হচ্ছে, বা ফুট মানে হচ্ছে তুই দূরে যা, বাট ফুটেছে মানে হচ্ছে গোলাপ ফুটেছে। আমাদের বাংলা ভাষা কিন্তু দারুণ, একই শব্দের অনেক অর্থ পায়। আপনি যদি কাউরে বলেন যে ফাটাফাট, মানে হচ্ছে ফাটে নাই, কিন্তু ফাটাফাট মানে হচ্ছে তাড়াতাড়ি। আবার ধরেন আপনি যদি বলেন ধমক, তাহলে কিন্তু আপনাকে আমি বকা দিচ্ছি, কিন্তু যদি বলেন ধামাকা, তার মানে হচ্ছে আরে বাবা, এটা একটা দারুণ ব্যাপার, এটা এক্সট্রা ভ্যাগান, একটা বোনান্সা, একটা ধামাকা। হ্যাঁ, তো বাঙালি এবং বাংলা নানান ভাবে পরিবর্তিত হয়ে শব্দের নানান অর্থ তৈরি করেছে। তো এই যে ধাপে ধাপে টিকা দেওয়া হবে, এটা যেটা বলা হয়েছিল, এখন আমি দেখছি যে ধাপাধাপ টিকা দেওয়া হবে। এই ধাপাধাপ টিকা দিতে গিয়ে আমি দেখতে পাচ্ছি 21 বছরের লোক টিকা নিয়ে চলে এসেছে। ভ্যাকসিন দেওয়া হয়েছে, যারা রেজিস্ট্রেশন করে না এমন লোককেও দেওয়া হয়েছে, এবং সেগুলি প্রমাণ সহ কথা বলছি আমি। আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ, আমার কাছে একদম ছবি আছে যে 21 বছর বয়সী টিকা দিয়ে দাঁড়িয়ে তার আঙ্কেলের সাথে ছবি তুলছে। তো এইগুলি তো খুব ভালো চেহারা দেখায় না মানুষকে, এগুলো তো ভালো না, এগুলো তো আর বলার কিছু নাই। বাংলাদেশে আদৌ একটা সময় ছিল যখন আপনি একটু লজ্জা পেতেন এই ধরনের কাজকর্ম করার পরে। এখন গৌরবের সাথে আপনি বরং বলেন যে আমার বয়স 21টা থেকে আমি টিকা দিয়ে ফেলেছি। আপনি একটা অন্যায় করে সেটা আবার দেখাচ্ছেন যে আমার 21টা থেকে আমার ক্ষমতা আছে, আমার চাচু আছে, মামু আছে। তো এই চাচু মামুর দেশে তো আসলে বিরাট সমস্যা। এখানে হার্ড ইমিউনিটি আসলে হবে না। এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে আত্মীয় ইমিউনিটি হবে, স্বজন ইমিউনিটি হবে। আপনার মামু থাকলে মামু ফ্যামিলি সবাইকে টিকা দিয়ে ফেলবে, আপনার বাপের ক্ষমতা থাকলে সবাইকে টিকা দিয়ে ফেলবে। এখানে হার্ড ইমিউনিটি আসলে হবে না। এখানে যেটা হবে পাওয়ার ইমিউনিটি, যার পাওয়ার বেশি তার ইমিউনিটি হবে। এটা ভালো কথা না, এটা খুব খারাপ, এটা আমাদেরকে খুব লজ্জা দেয়। এটা কিন্তু এটাই হয়তো হতে যাচ্ছে মনে এটা হচ্ছে। হতে যাচ্ছে না, এটা আমরা দেখেছি। আমার কাছে অন্তত একাধিক টিকা কার্ডের ছবি আছে এবং একাধিক টিকা কার্ডের কপি আছে, যেখানে 21 বছর বয়সী, 22 বছর বয়সী, 35 বছরের নিচের এরকম মানুষদেরকে টিকা দেওয়া হয়েছে, এবং কার্ড ছাড়া টিকা দেওয়া হয়েছে, কার্ড নাই এমন লোক টিকা পেয়েছে, আমি সেরকম চিনি। তো সবাই এই এই বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিত থেকে আমি আরেকটা আপনার কাছ থেকে যেটা জানতে চাই যে মানসিক রোগ এই সময়ে স্পেশালি শিশুরা স্কুলে না গিয়ে আপনার সারাক্ষণ ঘরে মধ্যে আছে। আমাদের শহরে কিছু ছেলে মেয়ে হয়তো ইন্টারনেট ব্যবহার করে ক্লাস করতে পারছে, কিন্তু অন্য সব শিশুরা স্কুলে যাওয়ার যে সুযোগ বা ক্লাসের যে সুযোগ সেটি বঞ্চিত হচ্ছে। তো আমি মূলত তারা স্কুলে যেতে পারছে কি পারছে না সেটার চেয়েও আমরা সমাজে এক ধরনের মানসিক যে রোগ সেটির অনেক বেশি দেখা যাচ্ছে, এবং ভায়োলেন্স স্পেশালি আপনার ওমেনদের বিরুদ্ধে ভায়োলেন্স বা শিশুদের বিরুদ্ধে ভায়োলেন্সটা অনেক বেড়েছে। এটা কি আপনি খেয়াল করেছেন তো সবাই? হ্যাঁ, বেড়েছে। কারণ হচ্ছে যে আপনি বেশি সময় একসাথে আছেন। যাদের বাড়িতে ভায়োলেন্স ছিল বা যাদের বাড়িতে ভায়োলেন্ট মানুষজন আছে, তাদের বাড়িতে বেশিক্ষণ থাকার কারণে ভায়োলেন্সের পরিমাণটা বেড়ে যাচ্ছে, কারণ ভায়োলেন্ট লোকটা তো সারাদিন বাসায়। এটা স্বাভাবিকভাবেই বাড়বার কথা। এটা হচ্ছে এক। দুই হচ্ছে আরো বাড়বে এই জন্য যে আগে অনেক মতের বিরোধ সরাসরি হতো না, এখন মতের বিরোধ সরাসরি হতে শুরু করেছে, কারণ ইন্টারাকশন বেড়ে গেছে। আগে আপনি কথা বলতেন আপনার বাসার লোকের সাথে 5টা, এখন কথা বলেন 10টা, এবং তারাও 10টা উত্তর দেয়। ফলে সেই জায়গাতে কথাবার্তা হলে মতের বিরোধ হওয়ার সম্ভাবনা বাড়ে, এবং সেই মতের বিরোধ ভায়োলেন্ট লোকটা ভায়োলেন্টলি হ্যান্ডেল করে। ফলে ভায়োলেন্স বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু সবসময় থাকে যদি আপনি একটা ভায়োলেন্ট লোকের সঙ্গে একই ঘরে বসবাস করেন। আমাদের সমাজের যে প্রবণতা আছে যে স্বামী ভায়োলেন্ট হলে বা স্ত্রী ভায়োলেন্ট হলো, সন্তানের মুখের দিকে চেয়ে অমুকের তমুকের বিভিন্ন জনের মুখের দিকে তাকিয়ে নিজের মুখে ঘুষি সহ্য করা, এইটা খুব খারাপ। এটা আমাদের বন্ধ করতে হবে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে বিবাহ বিচ্ছেদকে অনেক নেতিবাচক দৃষ্টিতে দেখা হয় বাংলাদেশে। যে কোনো ধরনের সাংসারিক জটিলতাকে
বলে মেনে নাও মেনে নাও। এই মেনে নেওয়ার প্রবণতা থেকে বের হয়ে এসে বরং নিরাপদে জীবন বাঁচানোটা খুব জরুরি। এবং যদি কেউ আপনাদের পরিবারে ভায়োলেন্ট থাকে বা যে কারো পরিবারে, উচিত তাকে সরাসরি পুলিশ ডেকে পুলিশের হাতে দিয়ে দেওয়া। আসলে আমি আপনার সাথে আসলে এই কথাটা কেন নিয়ে আসলাম, আমরা একটা ছোট্ট গবেষণার কাজ করছিলাম যে আমাদের এই করোনার সময় ভায়োলেন্স কেমন হয়েছে। আমরা প্রায় ৮টা ডিস্ট্রিক্টে থেকে ডাটা কালেকশন করলাম এবং ইস এ আপনার আপনি জানেন যে বিভিন্ন হসপিটালে এবং আমাদের থানাগুলোতে কিন্তু আপনার সাপোর্ট সেন্টার আছে থানাগুলোতে, এবং হসপিটালে আপনার বলা হচ্ছে যে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার আছে। তো করোনার জন্য এইসব সার্ভিস সেন্টারে রোগীর আধিক্য অনেক কম, যেহেতু সার্ভিসে ইন্টারাপ্টেড হয়েছে। কিন্তু আমরা কমিউনিটিতে গিয়ে দেখলাম যে ইটস এ ডিফারেন্ট টাইপ অফ ভায়োলেন্স হচ্ছে বাসায় বাসায়, আপনি যেটা বললেন ছেলে মেয়েদের ভিতরে। আমি এই ব্যাপারটা নিয়ে আসলে আপনার সাথে আলাপও করতে যাচ্ছিলাম। গত 3 দিনে আমরা ঢাকা মেডিকেল কলেজে ডাটা কালেকশন করতে গিয়ে উই ফাউন্ড দেয়ার ইজ 2 রেপ কেস। 3 দিন আমরা গত 3 দিনের মধ্যে আমরা 2টো রেপ কেস পেলাম, চাইল্ড রেপ কেস অ্যান্ড রেপড বাই ফাদার। একটা বাচ্চা হলো 13 বছর বয়স, শি ইজ প্রেগনেন্ট, রেপ বাই ফাদার। আরেকটা বাচ্চা হলো 10 বছর 3 মাস বয়স, অ্যান্ড সেও রেপ বাই ফাদার। এবং আমরা এখানে জিজ্ঞেস করলাম যে এরকম ঘটনা অহরহই ঘটে, কিন্তু এটার আধিক্য কেমন। তো যেটা আমাদের স্বাস্থ্যকর্মীরা জানালেন যে এই ধরনের ঘটনা এই করোনার সময় অনেক বেশি বেড়ে গিয়েছে। আমরা বিভিন্ন ডাইমেনশন দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমার নিজের এই ডাইমেনশনটা দেখে আমি খুবই মর্মাহত। আমার মনে হয়েছে যে আমাদের সমাজের মানসিক বিকৃত চিন্তা বা এই অবস্থাগুলো জন্য এটাকে কিভাবে ওভারকাম করা হবে বা এইগুলো আমরা খেয়াল করছি কিনা। অনেক সমস্যা নিয়ে অনেক কিছু নিয়ে আমরা কথা বলি, কিন্তু যে মায়ের সন্তান এই সমস্যাগুলো ফেস করছে সেই মা বা সেই পরিবারের যে কি অবস্থা সেটা অবর্ণনাতীত, যেটা বর্ণনা করা যায়। আমি আপনার ছোট্ট বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব, কারণ আমার মনে হচ্ছে যে উই নিড টু টক অ্যাবাউট দিস ইস্যুস এন্ড উই নিড টু ওয়ার্ক ফর দিস ইস্যুস। এইখানে আসলে বিষয়টি নিয়ে দুই ধরনের কথা বলতে হবে। একটা হচ্ছে যে বাবা বা নিকটাত্মীয়ের হাতে যে এই ধরনের ঘটনা, ধর্ষণের ঘটনা বা নির্যাতনের ঘটনা, এটি কিন্তু সবসময় ঘটতে যেতে পারে। কারণ আপনি তো বাবার সাথেই থাকবেন বাড়িতে, বা আপনার আত্মীয় স্বজন তো বাড়িতে আসবে। ফলে এই ধরনের ঘটনা যদি ঘটে, এর পেছনে আমি মনে করি যে মানসিক এক ধরনের এটা বিকৃতি, এবং এটা কোনোভাবেই মানবিক কোনো জায়গা নাই এখানে। এটা অমানবিক, এটা অত্যন্ত ঘৃণ্য, এবং এটা শাস্তি হওয়া উচিত। দুর্ভাগ্যজনকভাবে যে ঘটনাগুলি আপনি গবেষণা করতে গেছেন বলে এটা আপনি জেনেছেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই ঘটনাগুলি রিপোর্টেড হয়। এই ঘটনাগুলি শেষ পর্যন্ত জানে না মানুষ, এবং অধিকাংশ ঘটনা ধামাচাপা পড়ে থাকে। এটা কিন্তু সারা পৃথিবীতে, এটা কিন্তু শুধু এইখানে নয়, এই একই ধরনের ঘটনা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও ঘটছে, এবং সব জায়গাতেই এই বিষয়গুলিকে মানুষ চেপে রাখে। এবং এই যে চেপে রাখার এই যে বিষয়টি, এটা খুব খারাপ। আমাদেরকে সচেতনতা তৈরি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অত্যন্ত, আমি বলবো হার্শ হয়ে, অত্যন্ত কঠোরভাবে এই বিষয়গুলিকে হ্যান্ডেল করা উচিত, এবং দ্রুত বিচার করে এদেরকে অত্যন্ত কঠোর শাস্তি দেওয়া উচিত। মনে হচ্ছে কিন্তু কি হয়, বাবা কিংবা বাড়ির যিনি আয়কারী ব্যক্তি, তিনি যদি এই ধরনের কাজ করেন, মানুষ যেভাবে করোনার মৃত্যু মেনে নিচ্ছে, জীবন নয় জীবিকা, জীবিকা নয় জীবন, এসব কথাবার্তা বলে যেমন নানান ধরনের তর্ক তুলে, সেই একই কারণে মানুষ করে কি ওই আয়কারী ব্যক্তির বিরুদ্ধে কিছু বলে না, কারণ দিনের শেষে খাওয়া নিয়ে আছে। এবং এই যে ঝামেলাটা, এইটাকেও আমাদের মনে হয় আমাদের দেখতে হবে। ভিকটিম সাপোর্ট যখন আমরা দেই, শুধু মেন্টাল সাপোর্ট না, যদি এরকম হয় যে সেই বাড়ির অপরাধী বাবা, ওই বাবাকে যখন আমরা শাস্তি দিয়ে পাঠিয়ে দিব,
শাস্তি যেমন দিব, ওই পরিবারের দেখভাল করার জন্য একটা ভিকটিম সাপোর্টের ব্যবস্থা আমাদের রাষ্ট্রের করা উচিত, এবং সেই পরিবারকে একটা আর্থিক সহায়তা দেওয়া, যে তোমাদের পরিবারের প্রধান আয়কারী ব্যক্তি অন্যায় কাজ করেছে, তাকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু তাদের তো বেঁচে থাকা কঠিন হয়ে যাবে, তাই না? তো এইটা কিন্তু আমাদেরকে দেখতে হবে, শুধু শাস্তিটা নয়, বরং ভিকটিম যেন এরপরে সাপোর্ট পায়, এই এই জায়গাটা দেখা খুব জরুরি। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে আপনি যেটা বললেন, এটাকে কি করে কমানো সম্ভব। এটাকে কমানো সম্ভব যদি আমরা আইনের শাসন প্রযুক্ত করতে পারি, যদি আমরা এই ধরনের ঘটনায় যে এলাকা ভিত্তিক মাতবরের সালিশ বিচার এইগুলাকে যদি বন্ধ করে আমরা প্রকৃত অর্থেই কিছুটা শাসন এবং কিছুটা শাস্তির ব্যবস্থা আমরা আঞ্চলিকভাবে লোকাল গভর্নমেন্টের হাতে ছেড়ে দিতে পারি, তাহলে খুবই ভালো হয়। এবং এই লোকাল গভর্নমেন্ট কিভাবে করবে, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলে নয়, আমি মনে করি সেখানে একটা বিচারিক একটা কমিটি তৈরি করে, যেখানে জনপ্রতিনিধি থাকবেন, যেখানে জনপ্রশাসনের মানুষ থাকবেন, এবং যেখানে এলাকার কোনো নোটেড সাংস্কৃতিক মানুষ থাকবেন, যার মধ্যে মানবিকতা আছে, যার মধ্যে ধর্মান্ধতা নাই, যার মধ্যে এক ধরনের পক্ষপাত নাই, এমন মানুষ সকল জেলাতে উপজেলায় একজন হলেও আছেন, দুইজন হলেও আছেন। আমি মনে করি এরকম একটি কমন সোশ্যাল জাস্টিসের দিকে আমাদেরকে যেতে হবে। এই শুধু ইউনিয়ন পরিষদের মেম্বার এর মানে কি, উনি পদাধিকার বলে জাজ করছেন, জাজমেন্ট পদাধিকার বলে হইতে পারে না। কারণ আজকে উনি 5 বছর একটা গুন্ডা যদি মেম্বার থাকে, তাহলে ওই গুন্ডা জাজমেন্ট দিবে। 5 বছর যদি একটা ভালো লোক থাকে, তাহলে ভালো লোক দিবে। আমরা জানি যে বহু জায়গাতে গুন্ডা বদমাশরা জিতে যায় ইলেকশন, এটা আমাদের অজানা না। বহু জায়গাতে এলাকার সবচেয়ে বদমাইশ লোকটা যে করেই হোক গায়ের জোরে ইলেকশনে জিততে পারে। ফলে বহু জায়গাতে এলাকার সবচেয়ে বদমাইশ হচ্ছে সেই এলাকার চেয়ারম্যান। তো এই জন্য একটা কমিটির মতো তৈরি করতে হবে, একটা বিচারিক জায়গা, যেখানে সিভিল সোসাইটির সবচেয়ে মান্য ব্যক্তি যিনি, এরকম ব্যক্তিরা থাকবেন, সেখানে নারীর প্রতিনিধিত্ব থাকবে, একটি ইকুইটি সিস্টেম, মানে ইকুইটির ভিত্তিতে, সমতার ভিত্তিতে একটি বিচারিক ব্যবস্থা তৈরি করতে হবে লোকালি, যেই জায়গা থেকে বিচারের রায় আসবে এবং এই বিচারগুলি সেখানে তাৎক্ষণিকভাবে শেষ হবে। এবং এই বিচারগুলি আমি মনে করি যে এইভাবে করতে না পারলে অপরাধের সংখ্যা এত প্রবল, এটাকে আপনি আদালতে নিয়ে এসে শুধু আদালতে কেস বাড়তে থাকবে, হাজার হাজারে এই এই অপরাধের সংখ্যা, এটাকে না হলে কোনো বিচার করা যাবে না। তো এই জন্য আমি মনে করি যে বিচারিক জায়গা থেকে নতুন ভাবে আমাদের চিন্তা করার সুযোগ আছে। আমরা যে সব বিচার ঢাকা শহরে নিয়ে আসি, সব বিচার শেষ পর্যন্ত হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছায়, আমাদেরকে চিন্তা করতে হবে যে এর কোনো অল্টারনেট ম্যানেজমেন্ট আছে কিনা। সকল বিচার শেষ পর্যন্ত একটা জায়গায় চলে যায়, এটা ছোট একটা দেশে, অল্প জনসংখ্যার দেশে এটা একসময় হয়তো ঠিক ছিল, কিন্তু এটা এখন আমি মনে করি যে এটা ধীরে ধীরে রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে। লাখ লাখ মামলা ঝুলিয়ে রেখে আসলে যখন কেউ বলেন যে সরকারি সমস্ত প্রতিষ্ঠানে সব কাজ ফেলে রাখা যাবে না, শেষ করতে হবে, কাজে ফাঁকি দেওয়া যাবে না, দিনের কাজ দিনে শেষ করতে হবে, দীর্ঘসূত্রিতা চলবে না, এসব কথা যখন বলেন, কিন্তু যারা বলছেন সেখানে যখন এরকম লাখ লাখ মামলা চলে থাকে, সেটা তো আসলে আমাদের কাছে খুব খুব গ্রহণযোগ্য হয় না। আমরা তখন প্রশ্ন দ্বিধাগ্রস্ত হয়ে যাই যে আসলে কি ঘটছে, যেখানে এত এত হাজার হাজার লাখ লাখ মামলা ঝুলে আছে। কিন্তু বিচারের বাণী হয়তো অনেক ভালো, কিন্তু আমাদের কাছে তো পৌঁছাচ্ছে না, বিচারিত হচ্ছে না, অনেক দেরিতে হচ্ছে। যত দেরিতে তত দেরিতে বিচারের আর কোনো উপযোগিতা থাকে না। আপনি জানেন যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এরকম একটি কথা বলা আছে। ডিলেড জাস্টিস আসলে কি করে? ডিলেড জাস্টিস আসলে শেষ পর্যন্ত আর জাস্টিস থাকে না, ওটা জাস্ট একটা কাগজে পরিণত হয়। তা আমরা তো নিজেরা এই সিস্টেমটা তৈরি করছি, এই সিস্টেমটা আমরা বদলাতে পারবো না কেন? আমি এই জিনিসটাই বুঝি না যে আমরা কেন নতুন ভাবে চিন্তা করছি না। এটা হচ্ছে দ্বিতীয় জায়গা। তৃতীয় জায়গা হচ্ছে আপনাকে নারী এবং শিশুর যে অধিকার, এই সচেতনতা তৈরি করাটা খুবই জরুরি। আমাদের নারী শিশু তার অধিকার সম্পর্কে জানে না, অধিকার সম্পর্কে না জানার কারণে অনেক সময় অতিরিক্ত অধিকার চেয়ে বসে, যেটা তার অধিকার নয়, কারোই অধিকার নয় পৃথিবীতে। আবার অনেক সময় তার যে প্রাপ্য সেটা চায় না, এবং এই দুইটার মধ্যে ব্যালেন্স করতে না পারার কারণে বারবার তারা বঞ্চিত হয়। কারণ মানুষ তো, আপনি উল্টাপাল্টা কিছু চাইলেও আপনি পাবেন না, আবার আপনি যেটা পাবেন সেটা না চাইলেও পাবেন না। অর্থাৎ যা পাবেন সেটা চাইতে হবে, আর যেটা পাওয়ার মতো নয় সেটা চাইবেন। এবং এই দুইটার মধ্যে ব্যালেন্স করাটা খুব জরুরি। ফলে আমাদের গ্রামে গঞ্জে বহু নারী আছেন, তারা কিন্তু জানেন না আসলে তাদের অধিকার কতটুকু, কোথায় গেলে বিচার পাবেন। আবার বিচার চাইতে গিয়ে তারা বিড়ম্বনার শিকার হন। বহু নারী অভিযোগ আছে যে তারা যার কাছে বিচার চাইতে গেছেন,
গিয়েছেন তিনিই তার শ্লীলতাহানি করেছেন, এরকম অনেক অভিযোগ আছে। তাই এই জিনিসগুলিকে আমার মনে হয় যে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখাটা খুব জরুরি, এবং আমাদেরকে অবশ্যই অপরাধীদের বেলায় কঠোর হতে হবে, ভিকটিমদেরকে সাপোর্ট দিতে হবে, আইনকে যুগোপযোগী করতে হবে ও বিচার ব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে। না হলে পরে হাজার হাজার অপরাধের বিচার আসলে হবে না। সবাই, আমি শেষ করার আগে খুবই দুঃখ ভারাক্রান্ত ভাবে বলতে চাই যে আমরা জানি কয়েকদিন আগেই আমাদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় 52 জন শিশুকে আমরা হারিয়েছি। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। এবং এরকম অসংখ্য পোড়া গন্ধ নিয়েই আমরা ঈদ পালন করতে যাচ্ছি। আমার আপনার কাছে বিনীত আহ্বান থাকবে যে আপনি যদি আমাদের সামনের কয়েকদিন আমাদের সমাজের যারা বিত্তশালী, যারা মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে চান, তাদের জন্য যদি একটু আহ্বান করেন এই 52টা পরিবারের জন্য তাদের পাশে দাঁড়ানো, এবং এইভাবে মৃত্যু যেন আর না হয়। এটা আমরা বলতে বলতে ক্লান্ত তুষার ভাই, আপনিও ক্লান্ত, আমিও ক্লান্ত। তারপর আপনার মুখ থেকে আবার আমাদের দি এডিটর 365 এর পক্ষ থেকে আমরা এটার এরকম একটি ঘটনার নিন্দা জ্ঞাপন করি, দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করি। এটি শুধুমাত্র যে সেই সেজান মিল কারখানার যে মালিক সে দোষী বলে আমি মনে করি না। আমি মনে করি যে শিশু শ্রম এখানে চলছে, যাদের দেখার দায়িত্ব ছিল তাদের, যারা এই জিনিসগুলো সরকারের যাদের এই কাজগুলো করার কথা, অন্যান্য মন্ত্রণালয়, অন্যান্য বিভিন্ন সংস্থা এই কাজগুলোকে মনিটরিং করার কথা, নিশ্চিত করার কথা। এই জায়গায় যে কত বড় একটা গ্যাপ, এই ব্যাপারে আপনার মন্তব্য শুনে এবং আপনার কাছ থেকে সাধারণ মানুষের জন্য বা যারা স্বাবলম্বী আছেন এই 52টি পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান শুনে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। প্রথম যে বিষয়টি আমি বলতে চাই সেটি হচ্ছে যে এই ভয়াবহ দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডে নিহতদের পাশে যেমন আমাদের দাঁড়াতে হবে, যারা দায়ী তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। একটি ফ্যাক্টরিতে ফায়ার লাইসেন্স ছিল যদি থাকে, তাহলে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা কি ছিল? যদি অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়াই ফায়ার লাইসেন্স দেওয়া হয়ে থাকে, তাহলে যারাই ফায়ার লাইসেন্স দিয়েছিলেন তারা কারা? আমাদের ফ্যাক্টরি পরিদর্শক আছেন, তারা কিন্তু ফ্যাক্টরি পরিদর্শন করেন। এই ফ্যাক্টরিটি কি নিয়ম মেনে চলছিল? এই ফ্যাক্টরিটির অগ্নি নির্বাপন ব্যবস্থা, অগ্নি নির্গমন ব্যবস্থা, অর্থাৎ অগ্নি ঘটলে পরে অগ্নিকাণ্ড মানুষ যে বের হয়ে আসবে, আলাদা সিঁড়ি, আলাদাভাবে সেই বিল্ডিং থেকে বের হওয়ার ব্যবস্থা, এগুলো কি ছিল? এটা কি ফ্যাক্টরি বিল্ডিং হিসেবে ছাড়পত্র প্রাপ্ত? এটা কি সব ধরনের যে ছাড়পত্র রয়েছে ফ্যাক্টরি চালাতে গেলে বা ফ্যাক্টরি ভবন তৈরি করতে গেলে, এই সব ধরনের ছাড়পত্র কি তাদের ছিল? যদি থেকেই থাকে তাহলে এই দুর্ঘটনায় 50 জনের বেশি মানুষ কি করে নিহত হলো? যারা এই ছাড়পত্রগুলি দিয়েছিলেন, যারা পরিদর্শনের দায়িত্বে, তাদের কোনো জবাবদিহিতা নাই, তাদের কোনো অপরাধ হয় না। অপরাধ শুধুমাত্র মালিকের, এটা ভাবা ঠিক না। মালিকের অবশ্যই যদি অপরাধ থেকে থাকে সেটা থাকবে এবং মালিকের শাস্তি হবে, হওয়া উচিত যদি উনি অপরাধ করেন। কিন্তু এই লোককে অপরাধ করার জন্য যে পরিবেশ তৈরি করে দিল, যারা বলে দিল যে আপনি যেমন খুশি তেমন করতে পারেন, দরজায় তালা মারতে পারেন, আপনার অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকলেও চলবে, ফায়ার অ্যালার্ম না থাকলেও চলবে, আগুন ধরলে নেমে আসার আলাদা সিঁড়ি না থাকলেও চলবে, দুই দিকে দুইটা সিঁড়ির ব্যবস্থা না থাকলেও চলবে নাকি? তো এটা নিশ্চয়ই কেউ বলেছে অথবা বলে নাই, কিন্তু উনি এটা করেছেন, কেউ দেখে নাই। তো দেখার কোনো মানুষ নাই। একটা শিল্প কারখানা বছরের পর বছর কেউ দেখে না। তো যদি না দেখে থাকে, তারা কর্তব্য কর্মে অবহেলা এবং মৃত্যুর কারণ হিসেবে তাদেরকেও ডেকে এনে জবাবদিহি করতে বলা উচিত। খালি বেতন নিলেই হবে সরকারের কাছ থেকে? আপনি যা খুশি মালিকের কাছ থেকে নেন, কিন্তু যা থাকা দরকার সেটা নিশ্চিত করবেন না। অন্যায় করতে দিয়ে কারো কাছ থেকে তো এটা করা উচিত না। ওইখানে দুইটা সিঁড়ি বানালে তো এটা কারো ক্ষতি হইতো না। ওখানে যদি আপনার অগ্নি নির্বাপক যন্ত্র সঠিক মাত্রায় থাকতো, কারো তো কোনো ক্ষতি হতো না। ওই ফ্যাক্টরিতে লাস্ট ফায়ার ড্রিল কবে হয়েছে? ফ্যাক্টরিগুলোতে ফায়ার ড্রিল করার নিয়ম আছে এবং প্রতি বছর
একাধিকবার ফায়ার ড্রিল করতে হয়। ওই ফায়ার অ্যালার্ম ব্লাস্ট কবে বেজেছে, ফায়ার ড্রিলের সময় ফায়ার অ্যালার্ম বাজতে হয়, ফায়ার ড্রিলের সময় রীতিমতো আগুন লেগেছে, এইভাবে পুরো বিষয়টিকে ইনঅ্যাক্টমেন্ট করতে হয়। অর্থাৎ ড্রিল শুরু হবে, আপনার এই আগুন ধরলে কে কোন দিক দিয়ে বের হবে, কোন পথে কে যাবে, কে আগুনের নিভানোর চেষ্টা করবে, কোন জায়গাতে অগ্নি নির্বাপক যন্ত্র আছে, ইলেকট্রিকের আগুন হইলে কেমন হবে, কেমিক্যালের আগুন হইলে কেমন হবে, সব ফায়ার ড্রিলের মধ্যে বারবার এটা শেখানো হয়। কেন? যাতে রিয়েল বিপদ আসলে পরে মানুষ সেইভাবে কাজটা করে, তাহলে মৃত্যুর সংখ্যা কমানো যায়। তো এই জিনিসগুলো লাস্ট কবে হয়েছিল ওই ফ্যাক্টরিতে? এইসব প্রশ্ন কেউ করে না। আমি দেখেছি যে আমাদের সাংবাদিকতা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, শুরুতেই বলে দেয় অমুক দায়ী, তারপরে তাকে রিমান্ডে নিয়ে যাওয়া হয় এবং রিমান্ডে নিয়ে তথ্য বের করার চেষ্টা করা হয়। এইখানে আপনি দেখবেন হাস্যকর ভাবে এই ফ্যাক্টরির মালিককে রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে। রিমান্ডে নিয়ে কি তথ্য বের করবে? কোন গুপ্ত তথ্য আছে যে গুপ্ত তথ্য রিমান্ডে নিয়ে বের করতে হবে? এখানে কি ছিল? ওইখানে ওটা কি সোনার খনি ছিল? ওটা কি তেলের খনি ছিল? ওই সেজান জুসের ওইখানে কি বিদেশি গুপ্তচর বাহিনী এসে হামলা করে না তাকে, যে ওনাকে রিমান্ডে নিয়ে এটা জিজ্ঞাসাবাদ করতে হবে? এইসব জিজ্ঞাসাবাদ প্রকাশ্যে করা উচিত, মানুষের দেখা উচিত যে ওনারা কি উত্তর দেয়। এসব জিজ্ঞাসাবাদ একদম ক্যামেরার সামনে হওয়া উচিত। এখানে আবার গোপনের কি আছে? রিমান্ডে নিয়ে ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে, উনি কি নিজে নিজে গিয়ে ওখানে আগুন ধরিয়ে দিচ্ছে, রিমান্ডে নিয়ে গেছে ওনাকে? হাস্যকর না এগুলা? এইসব হাস্যকর জিনিসপত্র দেখে মানুষ হাসে, এগুলা কিন্তু হাস্যকর, এগুলা দেখে লোকে হাসে। এবং এই যে হাস্যকর কাণ্ড কারখানা করে শেষ পর্যন্ত কি হয় জানেন? সিরিয়াস সিরিয়াস কাজ যেগুলো করে সেগুলো ঢাকা পড়ে যায়, ভালো কাজগুলো এইসব হাস্যকর কাজের নিচে তলে পড়ে যায়। এবং আমি আপনাদেরকে বলি যে পরিবারের পাশে শুধু না, বাংলাদেশে এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে আমরা বারবার পরিবারের পাশে দাঁড়াতে বলি স্বামী। আসলে তো এদের জন্য আলাদাভাবে ব্যবস্থা থাকা উচিত। এই ধরনের দুর্ঘটনা যদি ঘটে একজন শ্রমিক কি পাবেন এটা নির্দিষ্ট থাকা উচিত বাংলাদেশে। আমরা দেখি লঞ্চ ডুবি হইলে একটা ছাগল দেওয়া হয়েছিল একসময়, আপনার মনে আছে? একটা ছাগলের 20,000 টাকা, মনে আছে তো? জি। হ্যাঁ, তো মানুষের প্রাণের মূল্য কত এটা তো বাংলাদেশ নির্ধারণ করে নাই। গার্মেন্টসে মরলে একরকম, হাসপাতালে মরলে একরকম, আপনি মরলে একরকম, শ্রমিক মরলে একরকম, আগুনে মরলে একরকম, জুসের কারখানায় মরলে একরকম, এক এক জায়গাতে মানুষের জীবনের মূল্য এক এক রকম। এটা তো হতে পারে না। বাংলাদেশে যে কোনো দুর্ঘটনায় মৃত্যুর জন্য রাষ্ট্রীয় ক্ষতিপূরণ কি হবে এটার একটা নির্দিষ্ট নাম্বার থাকা উচিত, যে দিস ইজ দ্য মানি ইউ উইল গেট if you die because of force majeure, if you die because of any accident, any man-made accident or any criminal activity, এগুলোতে কিছু বলা নাই কোথাও। আপনি কত পাবেন আপনি জানেন নাকি? মরে গেলে ঠিক হয় আপনি কত পাবেন, বাঁচার আগে বেঁচে থাকা অবস্থা আপনি জানেন না আসলে আপনি কত পাবেন। ফলে আমি মনে করি যে এই ধরনের দুর্ঘটনায় নিহতদের জন্য ভবিষ্যতে এরকম ঘটনা ঘটতে পারে। পৃথিবী কখনো দুর্ঘটনা মুক্ত থাকে না। আমেরিকাতেও কিছুদিন আগে একটা বিল্ডিং ভেঙে পড়ে গেছে, আপনারা জানেন। দুর্ঘটনা ঘটতেই পারে, দুর্ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্ত কত ক্ষতিপূরণ পাবে এই জন্য দিক নির্দেশনা থাকা উচিত রাষ্ট্রে। এটা হচ্ছে আমাদের দাবি জানানো উচিত। আর আপনি যদি বলেন যে এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য, আমি মনে করি যেটা আমাদের উচিত, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের চেষ্টা করা উচিত। তাদেরকে একটি আর্থিক সহায়তা, শুধু আর্থিক সহায়তা নয়, এর পাশাপাশি যদি ওই পরিবারে অর্থ উপার্জন করতে পারেন এমন কেউ থাকেন তাদের জন্য একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া, যদি সেটা না থাকে তাদেরকে কোনো একটি ছোট্ট ব্যবসা করার জন্য পুঁজি প্রদান করা, অথবা কোনো একটি ব্যবসাতে তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ তৈরি করে দেওয়া, এটা করা যেতে পারে। এবং আমি তো মনে করি যে এই ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে সবচেয়ে ভালো একটি ক্ষতিপূরণ হতে পারে আপনি একটি লাভজনক কোম্পানির শেয়ার কিনে তাদেরকে দিয়ে দেওয়া, এবং সেই শেয়ারটি বাৎসরিক যে প্রফিট আসবে এই প্রফিটটা তাদের কাছে যেন প্রতি বছর পৌঁছে যায় সেই ব্যবস্থা করা। এরকম ছোট 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 যদি সবাই করতে পারতো তাহলে তো হতো। বাংলাদেশের শেয়ার মার্কেটে যারা আছেন 5টা করে শেয়ারও যদি তারা 10টা শেয়ারের 50টা শেয়ারের একটা লট যদি তাদেরকে দিয়ে দেন প্রত্যেক কোম্পানি, তাহলেও তো প্রতি বছর শেষে লাভের থেকে 5 টাকা 10 টাকা করে হলেও দেখা যায় যে বছর শেষে একটা 2 লাখ টাকা 5 লাখ টাকা শেয়ার যদি এখন আমরা তাদেরকে দিতে পারতাম, 15% পেলেও তো 75,000 টাকা পায় বছর। সিএসআর ওই যে লোক দেখানো আমাদের কোম্পানিগুলি করে, এগুলো হাস্যকর। এইসব হাস্যকর সিএসআর এর কোনো মূল্য নাই। বলে আমি মনে করি যে আমাদেরকে এই ধরনের দাবি জানানো উচিত। একবেলা 50 জন লোককে খাবার দেওয়া বা 3 মাসের টাকা পৌঁছে দেওয়া, এটা দিয়ে তাদের কিছু হবে না। 3 মাস পরে আবার যেখানে ছিল সেখানে ফিরে যাবে, এবং তখন আমরা আত্মতৃপ্তিতে থাকবো যে আমি তো টাকা দিয়েছিলাম, আমি তো দিয়ে দিয়েছি, আমার হয়ে গেছে। এই আমি দিয়ে দিয়েছি হয়ে গেছে থেকে আমাদের সরে আসতে হবে। আমরা যাকে দিই যেন তাকে একটা নির্ধারিত ব্যবস্থা করে দিই, যাতে করে
তারা একটা দীর্ঘ সময় সামনের দিকে প্রপারলি অগ্রসর হতে পারে। তো সেগুলোতে কিছু নাই। এই ধরনের দুর্ঘটনায় যারা নিহত হন তাদের ভাই বোনদের পড়াশোনার জন্য আমি মনে করি যে স্কুলে বৃত্তি দিয়ে দেওয়া যেতে পারে। শুধু পরীক্ষা দিলে বৃত্তি পাবে আর তেমন কেন হবে? স্কুলে বিনামূল্যে পড়াশোনা করবে একেবারে সর্বশেষ পর্যন্ত এবং একটা বৃত্তি পাবে, 100 টাকা 200 টাকা 500 টাকার একটা বৃত্তি পাবে প্রতি মাসে, যাতে করে সে তার পড়াশোনার খরচটা দিতে পারে। একটা ফুড ভাউচার চালু করা যেতে পারে যে আগামী 18 বছর এই ফুড ভাউচারটা দেখিয়ে সে কোনো একটি ন্যায্য মূল্যের দোকান থেকে খাবার তুলে নিয়ে আসতে পারবে। শিশুদের বেলায় যে মেয়েটি বা ছেলেটি মারা গেছে, এই ছেলেটি বা মেয়েটির একটা ছোট ভাই বোন থাকতে পারে, তাদেরকে ফুড ভাউচার দেওয়া উচিত যে আগামী 18 বছর তুমি এই দোকানে গেলে তোমাকে এই পরিমাণ খাবার দিবে প্রতি মাসে। এইগুলা না করে আমরা কি করি জানেন? লোক দেখানো টাকা পয়সা দেই, বিকাশ করি, নগদ করি, এবং নগদ আর বিকাশ এইসব ক্ষেত্রে টাকাটা মাফ করে না, তাদের চার্জ ঠিক মতোই না। এইটার আমি আসলে আমি জানি না, আমি মনে করি যে আমরা সিস্টেম বদল না করলে পরে এই জিনিস চলতেই থাকবে। ব্যক্তিগতভাবে আপনারা যারা আগ্রহী, মনে করি যে এই দুর্ঘটনায় যারা আগ্রহী তাদের যদি দান করার আগ্রহ থাকে তাহলে দান করতে পারেন, এবং এখন জরুরি ভিত্তিতে অন্তত তাদেরকে 1 2 3 মাসের চলবার জন্য যে খরচটা সেটা তাদের কাছে পৌঁছে দেওয়া উচিত, কিন্তু দীর্ঘমেয়াদেও চিন্তা করা উচিত। আব্দুল নূর তুষার ভাইয়ের এই টাইম পাস অনুষ্ঠানে সামাজিক বিভিন্ন দিকগুলো নিয়ে কথা বলার জন্য আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আগামী সপ্তাহে বুধবারে 10:30টায় দিয়ে দিত 365-এ চোখ রাখুন। তুষার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।